আসসালামু আলাইকুম। আবার আপনাদের কাছে চলে আসলাম ডাক্তারের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যারা প্রথমবারের মতো আমাদের এই প্রোগ্রামটি দেখছেন তাদের জন্য বলছি আপনারা দেখছেন আস্ক ডাক্তারও। আমরা প্রতিনিয়তই আসলে নানা রকম হেলথ টপিক নিয়ে অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে আলোচনায় বসি। একটাই উদ্দেশ্য, যাতে আপনি ঠিক সোর্স থেকে নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পেতে পারেন, সুস্থ থাকতে পারেন, ভালো থাকতে পারেন। আজকে আমার সাথে আছেন এরকমই একজন অভিজ্ঞ ডাক্তার যিনি 15 বছরের বেশি সময় দিয়ে ধরে প্র্যাকটিস করছেন, ডক্টর নাবিনা লালা মুন্না। উনি এই মুহূর্তে চিটাগং মেডিকেল কলেজে মেডিসিন স্পেশালিস্ট হিসেবে কর্মরত আছেন। আজকে উনি যেই ব্যাপারটায় আমাদের সাথে ডিসকাস করবে সেটা আমরা অনেকে হয়তো নাম জানি, অনেকে এটাতে ভুগেও থাকি কিন্তু অ্যাওয়ারনেসটা এখনো ভালো মতো নেই। সেটা হচ্ছে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা বা রক্তশূন্যতা। তো চলুন আমি কথা না বাড়িয়ে আমরা ডিরেক্টলি আলোচনায় চলে যাই। প্রথমেই ডক্টর নাবিনা লালা মুন্না, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের সাথে আলোচনায় জয়েন করার জন্য। আপনি কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো? হ্যাঁ, ভালো আছি আমি। তো আর শুরুতে একটা জিনিস বলতে চাচ্ছি যে ডাক্তারতে এটা আজকে আমার একটা সেকেন্ড সেশন। ফার্স্ট সেশনটা টাইপ 2 ডায়াবেটিস, এটার কমপ্লিকেশনস নিয়ে আমি করেছিলাম। এবং আমি আপনাদের পুরো টিমকে আবারও আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ দিব সেকেন্ডে এই ধরনের সেশন একটা লঞ্চ করার জন্য। আসলে যে শুরুতে যেটা বললেন যে অ্যাওয়ারনেস যেটা, সেটা হচ্ছে আমাদের কিন্তু আসলে খুব বেশি দরকার এই জিনিসগুলো। ওই সেটা ডায়াবেটিস হোক, অ্যানিমিয়া হোক বা যেকোনো ধরনের একটা স্বাস্থ্যগত যে জটিলতাগুলো আছে, তো সেটার জন্য আসলে এই ধরনের একটা প্রোগ্রাম সবার জন্য অনেক উপকারী বলেই আমি মনে করি। এবং এটার জন্য পুরোপুরি ক্রেডিটটা কিন্তু আসলে আপনাদের, যে আপনারা এই ধরনের একটা সেশন তৈরি করছেন এবং এখানে আমাদের ডাক্তারদেরকে ইনভাইট করছেন। আমরা এখানে আমাদের সময়টা দিচ্ছি, কিছু টপিকস নিয়ে আলোচনা করছি এবং এই জিনিসটা মনে হয় অনেকখানি মানে খুব কি বলবো একটা সময় উপযোগী এবং এটা খুব উপকারী একটা সেশন। আবারও আপনাদেরকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা না আসলে জানি যে আপনারা অসম্ভব ব্যস্ত থাকেন এবং অনেক রোগীদের আপনাদের ডিল করতে হয় এভরিডে এবং সবসময় হয়তো সব রোগীদেরকে আপনারা সব কথা বলে উঠতে পারেন না বা রোগীরাও অনেক সময় বুঝতে পারে না। আসলে আমরা ডাক্তারও থেকে সবসময় এটা চিন্তা করলাম যে কিভাবে আমরা অল্প সময়ে আপনাদের এই নলেজটা অনেকের মধ্যে পৌঁছে দিতে পারি যাতে যাতে সবারই উপকার হয়। আপনারাও একসাথে ঠান্ডা মাথায় অনেক কিছু বললেন, সবাই শুনে তার মতো উপকৃত হলো। কিন্তু আসলে প্রত্যেকের সাথে আলাদা আলাদা এটা বলা যায় না এবং আমাদের দেশে আসলে এত বেশি রোগী, এত ডিফিকাল্ট আপনাদের লাইফটা, এটা আমরা ডাক্তার থেকে খুব ভালোভাবে আসলে রিয়ালাইজ করি এবং আমাদের এই প্রোগ্রামটা ঠিক যেমন আপনাদেরকে একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য যাতে আপনারা সহজে রোগীদের কাছে পৌঁছে যেতে পারেন, আবার সেই রোগীরা যেন খুব সহজে এবং আরেকটা বড় ব্যাপার, আমাদের দেশে অনেক ইনফরমেশন পাওয়া যায় কিন্তু নির্ভরযোগ্য না, ঠিক না, হয়তো বেঠিক কথাগুলো ভেসে বেড়াচ্ছে ইন্টারনেট। আমরা চাচ্ছি যে খুব অথেন্টিক ইনফরমেশন যেন আমাদের রোগীদের কাছে পৌঁছে যায়। তা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই অ্যাকনলেজমেন্টটার জন্য। আমাদের জন্য এটা অনেক বড় একটা পাওয়া যে আপনি। তো চলুন আমরা মূল আলোচনায় ঢুকে যাই। প্রথমে আমি আপনাকে প্রশ্ন করব যে আমাদের আজকের যে টপিক অ্যানিমিয়া, এটা নিয়ে একটু বলতে আসলে এটা কি, কোন রোগটাকে আপনারা অ্যানিমিয়া বলছেন? আসলে যেটা বলবো এনিমিয়া বা রক্তশূন্যতা বা রক্ত স্বল্পতা যেটাই বলেন না কেন, সোজা বাংলাতে যেটা বলে আর কি, আসলে এনিমিয়া কিন্তু কোনো একটা রোগ না। এনিমিয়া যে এটা হচ্ছে একটা জাস্ট একটা রোগের উপসর্গ মাত্র। এরকম অনেকগুলো রোগ আছে যেগুলোর ফার্স্ট প্রেজেন্টেশনটাই নিয়ে আসে পেশেন্টরা এনিমিয়া নিয়ে। কাজে এটা এনিমিয়াটাকে আমরা রোগ না বলে সবসময় এটাকে আমরা বলবো রোগের একটা সিমটমস। এবং অনেক সময় এটা অনেক একটা ডিভাস্টেটিং গ্রেটফুল সিচুয়েশনও তৈরি করে রোগীদের জন্য। তাই এনিমিয়া হচ্ছে এমন একটা আসলে কন্ডিশন যেখানে হচ্ছে আমাদের রক্তে যে রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা, সোজা বাংলায় বললে যেটাকে বলে, ওখানে হিমোগ্লোবিন নামে যে পোর্শনটা থাকে, ঠিক আছে, ওই হিমোগ্লোবিনের পোর্শনটা যদি নর্মাল যে লেভেল সেটা থেকে যদি ডিক্রিজ করে যায় অর্থাৎ কমে যায়, এবং সেটা হচ্ছে যে এইজ এবং সেক্স এর উপর ডিপেন্ড করে, তাহলে এই কন্ডিশনটাকেই আমরা সাধারণত রক্ত স্বল্পতা বলি। এখন যদি বলেন যে রক্তের যে নর্মাল রেঞ্জটা তাহলে কি হিমোগ্লোবিনের, এই রক্তে হিমোগ্লোবিনের নর্মাল এজ যেটা আমি এখানে ডেফিনেশন থেকে বললাম যে অন দ্য বেসিস অফ এজ অ্যান্ড সেক্স রিডাকশন অফ হিমোগ্লোবিন ফ্রম নর্মাল লেভেল। এখন এই ইন কেস অফ মেল যদি আমরা চিন্তা করি তাহলে সেটা আমরা বলবো 14 থেকে 18 গ্রাম পার ডিএল। আর ইন কেস অফ ফিমেল যেটা হচ্ছে 12 থেকে 16 গ্রাম পার ডিএল, এটা হচ্ছে নর্মাল লেভেল।
এখন সেই ক্ষেত্রে যদি 14 নিচে, পুরুষদের ক্ষেত্রে সেটা 14 নিচে আর মহিলাদের ক্ষেত্রে সেটা যদি 12 নিচে যায়, তাহলে এই জিনিসটাকে, এই কন্ডিশনটাকেই আমরা এনিমিয়া বলবো। এটা হচ্ছে সোজা কথা। তবে একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা কাট অফ ভ্যালুস আছে, যেখানে বলা হয় যে হিমোগ্লোবিন যদি লেস দেন 13 গ্রাম পার ডিএল হয়, ইন কেস অফ মেল সেটাকে এনিমিয়া বলা যাবে। ইন কেস অফ ফিমেল সেটা যদি লেস দেন 12 হয়, 12 গ্রাম পার ডিএল, যেটা আমি আগেও বললাম, সেটা এনিমিয়া। এটা হচ্ছে নন প্রেগনেন্ট ফিমেলের কথা আমি বলছি। আর পেশেন্ট যদি প্রেগনেন্ট হয় তাহলে সেই ক্ষেত্রে লেস দেন 11 যদি হয় তাহলে সেটাকে আমরা এনিমিয়া বলবো। আচ্ছা, খুব মানে আপনি যেটা বললেন এটা খুব এই জিনিসটা বোঝানো তো খুব দরকার, যেটা আপনি পরে আরো এক্সপ্লেন করবেন যে অ্যানিমিয়া আসলে একটা সিম্পটম, অনেক কারণেই এটা হতে পারে। এবং হতে পারে, হ্যাঁ। অ্যানিমিয়া বলছি যখন মেলদের ক্ষেত্রে 12 নিচে বা 13 নিচে, এবং ফিমেলদের ক্ষেত্রে প্রেগনেন্ট হলে 11 নিচে, বা নন প্রেগনেন্ট হলে 12 নিচে। এটা হলে আমরা বলছি যে অ্যানিমিয়াটা তার হয়েছে। তাহলে আমার নেক্সট প্রশ্নটাই আসলে হবে যে আপনি যেটা বললেন যে এটা একটা সিম্পটম, তাহলে কি কি কারণে এটা হতে পারে? আসলে এই যে, যেটা আমি প্রথমেই বললাম যে রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা যেটা বলে, সেটা তাহলে আসলে অরিজিনটা আমাদেরকে একটু বুঝতে হবে। রেড ব্লাড সেল যেটা, সেটা আসছে আমাদের অস্থিমজ্জা যেটা বা বোন ম্যারো যেটাকে বলে, এর মাধ্যমে বিভিন্ন ধরনের ডিফারেন্সিয়েশন হয়ে রেড ব্লাড সেল, দ্যাট ইজ ম্যাচিউর রেড সেলটা আমাদের ব্লাডে আসে। এখন এই বোন ম্যারোটাকে বলতে গেলে আমরা বলতে পারি রেড সেল সহ অন্যান্য ব্লাড সেল তৈরির জন্য জাস্ট একটা কারখানা বা ফ্যাক্টরি, যে যেখানে রেড সেল প্লাস হোয়াইট সেল, প্লেটলেট বা লিম্ফোসাইটস এই ধরনের বাকি সেলগুলো তৈরি হচ্ছে। এখন যদি এই কারখানাটাতেই কোনো ধরনের সমস্যা থাকে, অর্থাৎ বোন ম্যারোতে যদি ইনফ্যাক্ট কোনো ধরনের ডিফেক্ট থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিছু কিছু এনিমিয়া হতে পারে। এবং এই জিনিসটাকে আমরা বলবো যে এটাকে হচ্ছে যে সিনথেসিস ডিফেক্ট, অর্থাৎ প্রোডাকশনে যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে এটাও কিন্তু এনিমিয়া তৈরি করতে পারে। এবং এই প্রোডাকশন ডিফেক্টটা কোথায় হচ্ছে? বোন ম্যারোতে। কেন হচ্ছে? অর্থাৎ ম্যারো ইটসেলফ ইজ ডিজিজড, অর্থাৎ ম্যারোতে হয়তো কোনো একটা রোগ আছে, যেটা কি কারণে হতে পারে? কমন একটা অসুখ, আপনারা হয়তো অনেকে নাম জানেন, এই প্লাস্টিক এনিমিয়া। এটা হচ্ছে বোন ম্যারোর একটা ডিজিজ, যে প্লাস্টিক এনিমিয়া হলে বোন ম্যারোতে, তাহলে সেটা এনিমিয়া হিসেবে ম্যানিফেস্টেশন হতে পারে। বা ধরেন কোন ধরনের হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি, অর্থাৎ রক্তের যে সমস্ত ম্যালিগন্যান্সি অর্থাৎ ক্যান্সার হয়, যেমন লিউকিমিয়া হতে পারে, লিম্ফোমা হতে পারে, মাল্টিপল মায়োলোমা হতে পারে। এই সমস্ত কন্ডিশনে দেখা যায় অনেক সময় বোন ম্যারো এফেক্টেড হচ্ছে, সেক্ষেত্রে পেশেন্ট এনিমিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে। এছাড়া দেখা যায় অনেকগুলো সলিড অর্গানের ম্যালিগন্যান্সি, অর্থাৎ আদার দেন রেড ব্লাড সেল, আদার দেন হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি, অন্যান্য আরো বিভিন্ন ধরনের ক্যান্সার যদি হয়, তাহলে সেক্ষেত্রে সেটা বোন ম্যারোতে ডিপোজিট হয়ে গিয়ে সেক্ষেত্রেও কিন্তু পেশেন্টের এনিমিয়া নিয়ে প্রেজেন্টেশন করতে পারে। এছাড়া আরো অনেক কন্ডিশন আছে। মাইলোফাইব্রোসিস নামক কিছু অসুখ আছে, যেখানে বোন ম্যারোর ফাইব্রোসিস হয়ে যায়। এই ধরনের কিছু কন্ডিশনেও কিন্তু এনিমিয়া হতে পারে। অর্থাৎ এখানে আমি একটা এনিমিয়াকে ক্লাসিফাই করলাম যে যেখানে শুধু বোন ম্যারো নিজেই এফেক্টেড, এটা একটা এনিমিয়ার কারণ। সেকেন্ড আমরা চিন্তা করব যে ফ্যাক্টরিতে কোনো সমস্যা নেই, অর্থাৎ বোন ম্যারো ইটস ওকে, বাট রেড ব্লাড সেল প্রোডাকশন করার জন্য যে সমস্ত ম্যাটেরিয়ালস আমাদের দরকার, এগুলো বিভিন্ন ধরনের ভিটামিনস হতে পারে, নিউট্রিয়েন্টস হতে পারে, নিউট্রিয়েন্টস বিশেষ করে মিনারেলস হতে পারে। এই ধরনের যদি কোনো মিনারেলস এর ডিফিসিয়েন্সি থাকে, তখন কিন্তু দেখা যাবে যে এনিমিয়া হবে। যেমন এখানে হচ্ছে, অর্থাৎ আমার কারখানা ঠিক আছে কিন্তু আমার এখানে ম্যাটেরিয়ালস এর প্রবলেম, তখন সেটা একটা ম্যাচুরেশন ডিফেক্ট নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে, সেটাও অ্যানিমিয়া তৈরি করে। যেমন ধরেন আয়রন ডেফিসিয়েন্সি হলো, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হলো, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হলো, বা বিভিন্ন ধরনের ড্রাগ টক্সিসিটি হলো, বা ডিসপ্লাসিয়া হয়ে গেল। এই ধরনের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেম যেটা সেটা হতে পারে, এবং সেটাকেও আমরা এনিমিয়া হিসেবে পেশেন্ট করে প্রেজেন্ট করে। থার্ড আরেকটা কন্ডিশনে এনিমিয়া হতে পারে, সেটা হচ্ছে এখানে আমার ম্যাটেরিয়ালস ঠিক ঠিক আছে, এখানে আমার ফ্যাক্টরি অর্থাৎ বোন ম্যারো ঠিক আছে, কিন্তু এখানে আমার যে সমস্যাটা হচ্ছে, সেখানে রেড ব্লাড সেল গুলো যখন আমার বোন ম্যারো থেকে বিভিন্ন সিরিজ এর মাধ্যমে ডিফারেন্সিয়েশন হয়ে ব্লাডে আসছে, তখন এখানে ব্লাডে এরা টিকতে পারে না। কেন টিকতে পারছে না? এখানে রেড ব্লাড সেলের হয়তো কিছু এনজাইমে ডিফেক্ট থাকে, বা এদের মেমব্রেইনে ডিফেক্ট থাকে, বা যে হিমোগ্লোবিন এদের মেইন কম্পোনেন্ট, সেখানে এটা গ্লোবিন চেইন সিনথেসিসে প্রবলেম থাকতে পারে, যার কারণে এই ব্লাড সেল গুলো ব্লাডে আসার পরপরই খুব অল্প সময়ের মধ্যে ডিস্ট্রাকশন হয়ে যায়, যেটাকে আমাদের মেডিকেল টার্মস আমরা হিমোলাইসিস বলি। এবং এই ধরনের কন্ডিশন গুলো যখন তৈরি হয়, তখন সেটাকে আমরা হিমোলাইটিক অ্যানিমিয়া বলি, অর্থাৎ ইনক্রিজ রেড ব্লাড সেল ডিস্ট্রাকশন। এই ৩ ধরনের কন্ডিশন ছাড়াও আরো কিছু কন্ডিশনে এনিমিয়া হতে পারে, যেমন এনিমিয়া অফ ক্রনিক ডিজিজ,
এটা একটা কন্ডিশন যে পেশেন্টের অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের আহ ইমিউনোলজিক্যাল ডিজিজ গুলো থাকছে, যেমন ধরেন কারো রিউমেটয়েড আর্থ্রাইটিস, কারো এসিলি থাকছে। তাছাড়া হচ্ছে যে বিভিন্ন ধরনের অন্যান্য ডিজিজ, যেমন হচ্ছে যে সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ যেটাকে বলে, বা সিএলডি, ক্রনিক লিভার ডিজিজ, তারপরে বিভিন্ন এন্ডোক্রাইনোলজিক্যাল প্রবলেম, হাইপোথাইরয়েডিজম, এই সমস্ত বিভিন্ন আরো অনেকগুলো ক্রনিক কন্ডিশনে ইভেন অনেকগুলো ড্রাগস এর কারণেও কিন্তু এনিমিয়া হতে পারে। কাজেই তাহলে আমরা যদি চিন্তা করি, তাহলে এই ৩ ভাবে আমরা এনিমিয়া কি, কি কারণে হয় বুঝে যেতে পারি। একটা হচ্ছে যে যদি বোন ম্যারো ডিফেক্ট থাকে এটা। তারপরে হচ্ছে যে পেশেন্টের যদি কোনো ভিটামিন মিনারেল ডেফিসিয়েন্সি থাকে, সেটা একটা এনিমিয়া। আরেকটা হচ্ছে এনিমিয়া যে ইনক্রিজ রেড সেল ডিস্ট্রাকশন এর জন্য যে এনিমিয়া হয়, সেটা একটা এনিমিয়া। আর এনিমিয়া ডিউ টু আদার কজেস, যেটা বললাম যে বিভিন্ন ধরনের সেকেন্ডারিজ টু এনি সিকেডি, সিএলডি, রুমেটয়েড আর্থ্রাইটিস, এসএলই, or any malignant condition or any drug induced, এই বিভিন্ন কারণেও এনিমিয়া হতে পারে। আমি আপনার কথা শুনে যেটা বুঝলাম যে আসলে আপনি যেটা বললেন যে অ্যানিমিয়া সিম্পটম এবং আপনি যে কারণগুলোর কথা বললেন, ইন মানে অনেকগুলো কেসেসে আসলে অ্যানিমিয়ার পিছনে অনেক মানে আরো ডিফিকাল্ট একটা অসুখ লুকিয়ে থাকে। সো হ্যাঁ, যে কারো এই জিনিসটা ধরা পড়লে আসলে অবশ্যই ইনভেস্টিগেট করে দেখা উচিত যে রিয়েল রিজনটা কি। কারণ সামনে হয়তো জাস্ট অ্যানিমিয়ার লক্ষণগুলো আমরা দেখছি, কিন্তু পিছনে আরো বড় কোনো রিজন লুকিয়ে থাকতে পারে। হ্যাঁ, এই এক্সাক্টলি তাই। লক্ষণ আছে, ডেফিনিটলি আপনারা ভালো ডাক্তারের সাথে কনসালটেশনে রিয়েল রিজনটা খুঁজে বের করার চেষ্টা করবেন, যাতে আপনি প্রপার ট্রিটমেন্টটা পান। তো আমরা লক্ষণে চলে যাই যে অ্যানিমিয়ার লক্ষণগুলো আসলে কি? রোগী কখন বুঝবে যে তার আসলে চিকিৎসা করানো দরকার বা ডাক্তার দেখানো দরকার? আসলে এনিমিয়া যে প্রেজেন্টেশন হচ্ছে ভ্যারিড প্রেজেন্টেশন। বডিতে এমন কোনো সিস্টেমস নেই যেটা এনিমিয়ার কারণে এফেক্টেড হয় না। তো আমরা যদি প্রথমে চিন্তা করি যে আমাদের স্কিন এবং মিউকাস মেমব্রেন এগুলো যদি আমরা চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখব যে পেশেন্টের যে প্রেজেন্টেশন গুলো থাকে তার মধ্যে হচ্ছে যে পেশেন্ট থাকে প্যালট থাকে, অর্থাৎ পেশেন্টের চেহারাটা হচ্ছে ফ্যাকাশে হয়ে যায়। হ্যাঁ, পেশেন্টের অনেক সময় লোয়ার পালপেব্রাল কনজাংটিভা যেটাকে আমরা বলি, এই জায়গাটা দেখা যায় পেশেন্টের অনেকখানি ফ্যাকাশে বা সাদাটে থাকে, যেটা নরমাল পেশেন্টের ক্ষেত্রে নরমাল যারা মানুষজন ওদের মধ্যে যেটা থাকে সাধারণত রেডিশ। হ্যাঁ, মানে একটা রেডিশ টিং যেটা সেটা থাকে। তো পেশেন্ট দেখা যায় পেশেন্টের ফ্যাকাশে হয়ে যায়। তারপরে হচ্ছে যে পেশেন্টের মিউকাস মেমব্রেন অন্যান্য যে পার্টস গুলো, যেমন হচ্ছে যে ডরসাল সারফেস অফ দ্য টাং সেটা হচ্ছে অনেক স্মুথ হয়ে যায় বা ওই জিনিসটাও ফ্যাকাশে হয়ে যায়। পেশেন্টের যে পামার ক্রিজ গুলো আছে, এগুলো যে পিগমেন্টেড থাকে আমাদের, এই জিনিসটাও দেখা যায় অনেকখানি সাদা হয়ে যায়। এগুলো প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে। আর সবচেয়ে বড় প্রেজেন্টেশন যদি এক্সট্রিম ফ্যাটিগেবিলিটি, অর্থাৎ পেশেন্ট মানে এত বেশি মানে টায়ার্ডনেস ফিল করে, মানে এটা বলার মতো না। সেটা বোথ ফিজিক্যাল এবং মানে একটা মেন্টাল এবং ফিজিক্যাল একটা অবসাদ যেটাকে বলে। এই ধরনের একটা এক্সট্রিম টায়ার্ডনেস নিয়ে পেশেন্ট গুলো প্রেজেন্ট করে। আর আমি আরেকটা কথা এখানে বলবো যে এনিমিয়া যেহেতু অনেকগুলো, যেটা বললাম যে অনেকগুলো ড্রিডফুল কন্ডিশনের ফার্স্ট প্রেজেন্টেশন হিসেবে আসে। তো সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় এনিমিয়ার সাথে অ্যাসোসিয়েটেড ব্লিডিং থাকে। যেমন ধরেন কারো যদি হেমাটোলজিক্যাল কোনো ম্যালিগনেন্সি, বিশেষ করে লিউকেমিয়া বা ধরেন বোন ম্যারো কোনো ডিফেক্ট, প্লাস্টিক এনিমিয়া, এ ধরনের কোনো প্রেজেন্টেশন যদি থাকে, তাহলে পেশেন্টের বিভিন্ন সাইড থেকে ব্লিডিং, যেমন গাম ব্লিডিং হতে পারে। তারপরে হচ্ছে হেমাচুরি, অর্থাৎ প্রস্রাবের সাথে ব্লিডিং হতে পারে, পায়খানার সাথে ব্লিডিং যেটাকে আমরা হেমাটোকেজি বা মেলেনা যেটাকে বলি, এই ধরনের কন্ডিশন যেগুলো, এগুলো হতে পারে। স্কিনের নিচে ব্লিডিং হতে পারে, দেখা যাবে স্কিনে কালো কালো স্পট পড়ে যাচ্ছে। এই ধরনের বা এক্সেস মেনস্ট্রুয়াল ব্লিডিং নিয়ে মেনোরাজিয়া বলে। এই ধরনের কন্ডিশন গুলো অ্যাসোসিয়েটেড এনিমিয়ার সাথে থাকতে পারে। সাথে সিভিয়ার বডি এক, এই ধরনের কন্ডিশন গুলো সাধারণত এনিমিয়া অ্যাসোসিয়েটেড উইথ লিউকেমিয়া, এই ধরনের কন্ডিশন বা অ্যাপ্লাস্টিক এনিমিয়া, এই সমস্ত কন্ডিশনে সাধারণত থেকে থাকে। আর হচ্ছে যে এনিমিয়া অনেক সময় দেখা যায় যে কিছু বংশানুক্রমিক রোগ থাকে, যেটাকে আমরা সাধারণত থ্যালাসেমিয়া, আপনারা অনেকেই জানেন যে থ্যালাসেমিয়া এমন একটা অসুখ যেটা বাংলাদেশে অনেক কমন, কিন্তু এই অসুখটা থ্যালাসেমিয়া। এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রেও দেখা যায় যে স্কিনে অনেক সময় একটা ইয়েলো টিং, যেটা মানে জন্ডিস থাকে এই সমস্ত পেশেন্ট। পেটের মধ্যে চাকা থাকলে স্কিন সেটা লুকিংটা হচ্ছে ইয়েলোইশ থাকে। জাইগোমা, অর্থাৎ এই মুখের এই বোনস গুলো অনেক প্রমিনেন্ট থাকে, একটা মঙ্গোলিয়ান টাইপ ফেসিস নিয়ে সমস্ত পেশেন্ট প্রেজেন্ট করে। কাজে যদি স্কিন মিউকাস মেমব্রেন চিন্তা করি, তাহলে এনিমিয়ার এই সমস্ত সিমটমস দেখলে আমাদেরকে চিন্তা করতে হবে পেশেন্টের এনিমিয়া আছে। তার মধ্যে আরো বলবো যে অন্যান্য যে সিমটমস গুলো, যে পেশেন্টের ইনক্রিজ হার্টবিট, যেটা হার্টবিট যেটা সেটা অনেক বেশি হতে পারে, যেটাকে আমরা পালপিটেশন বলে থাকি, যে পেশেন্টের পালপিটেশন থাকে।
তারপরে পেশেন্টের ডিসনিয়া অন এক্সারশন, অর্থাৎ পেশেন্ট যখন একটু ভারী কাজকর্ম করে বা সিঁড়ি ভেঙে উঠে বা একটু হাঁটাচলা করে তখন পেশেন্টের মধ্যে বা যেকোনো ধরনের একটা একটু এক্সারশন করে তখন পেশেন্টের ডিসনিয়া অর্থাৎ শ্বাসকষ্ট থাকতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে হিমোগ্লোবিন যদি খুব বেশি কমে যায়, একেবারে ৩, ৪ এই ধরনের হিমোগ্লোবিন যদি হয়ে যায় তাহলে পেশেন্টের রেস্টেও কিন্তু ডিসনিয়া দ্যাট ইজ শ্বাসকষ্ট যেটা সেটা হতে পারে অ্যানিমিয়ার কারণে। এরপর বলবো যে অ্যানজিনা যেটা, যে হার্ট এক যেটা বলে অর্থাৎ যেটা সেটা হচ্ছে যে কার্ডিয়াক পেইন যেটা, হ্যাঁ? অ্যানজিনা যেটা সেটাও কিন্তু অ্যানিমিয়াতে খুব কমন। আর যদি এই সমস্ত পেশেন্টরা আন্ডারলাইং কোনো মানে প্রি এক্সিস্টিং ইসকেমিক হার্ট ডিজিজ বা অ্যাওর্টিক স্টেনোসিস বা করোনারি আর্টারি ডিজিজ যেগুলোকে বলে এই ধরনের কন্ডিশন যদি থাকে তাহলে এই সমস্ত পেশেন্টের কিন্তু অ্যানজিনা পেইন অর্থাৎ কার্ডিয়াক পেইনটা অনেক বেশি প্রেজেন্টেশনে আসে আরকি। কারণ এখানে হচ্ছে মায়োকার্ডিয়াল যে মাসল আছে সেগুলো তখন ইসকেমিক হয়ে যায় অ্যানিমিয়াতে। তো যার কারণে এই সমস্ত পেশেন্টের যে দেখা যায় যে এনজিনাটা অনেক বেশি প্রমিনেন্ট হয়। তারপরে হচ্ছে কিছু পেশেন্টের ইন্টারমিটেন্ট ক্লডিকেশন একটা কন্ডিশন আছে যেটা অ্যানিমিয়ার কারণে কিন্তু প্রেজেন্টেশন হতে পারে। যে হাঁটতে গেলে পেশেন্ট পায়ের যে কাফ মাসল গুলো আছে অর্থাৎ আমাদের পায়ের পেছনে যে লেগ যে পোরশনটাকে আমরা বলি, এখানের মাসল গুলো সাধারণত দেখা যায় যে পেশেন্ট পেইন ফিল করে ডিউরিং ওয়াকিং, বাট হচ্ছে যখন পেশেন্ট রেস্ট নেয় তখন আস্তে, আস্তে এই ব্যথাটা কমে যায়। এটাকে বলে ইন্টারমিটেন্ট ক্লডিকেশন। এটাও কিন্তু ওয়ান অফ দ্য প্রেজেন্টেশন। এরপরে পেশেন্টের বিভিন্ন ধরনের নিউরোলজিক্যাল প্রেজেন্টেশন হতে পারে। যেমন পেশেন্টের হেডেক হতে পারে, পুয়ার কনসেনট্রেশন হতে পারে। তারপরে হচ্ছে যে লিম্বস এ নামনেস হতে পারে। তারপরে ইভেন ড্রাউজিনেস হতে পারে। তারপরে হচ্ছে যে পেশেন্টের মনোযোগ যেটা, অ্যাটেনশন ডেফিসিট যেটা এই ধরনের কন্ডিশন গুলো হতে পারে। তারপরে হচ্ছে যদি আমরা রিপ্রোডাক্টিভ অর্গানও চিন্তা করি, যে মহিলারা অনেক সময় এক্সেস মেনোরেজি এগুলো নিয়ে প্রেজেন্ট করে। ইন কেস অফ মেল এর ক্ষেত্রে দেখা যায় যে এদের যে লস অফ লিবিডো যেটা, হ্যাঁ? এদের নরমাল সেক্সুয়াল অ্যাক্টিভিটি গুলো অনেক সময় ডিমিনিশ হতে পারে। অর্থাৎ অ্যানিমিয়া এমন একটা কন্ডিশন যে যেখানে যে আমাদের অলমোস্ট অল অর্গানস আর এফেক্টেড এবং সেটা সিম্পটমস নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে। সেই কারণে কখনোই অ্যানিমিয়াকে জাস্ট মানে এই জিনিসটাকে কখনোই নেগলেক্ট করা উচিত না। এবং কোনো পেশেন্ট যদি অ্যানিমিক হয় তাহলে অবশ্যই আমি তাকে বলবো একজন বিশেষজ্ঞ ডাক্তার এবং প্রয়োজন হলে একজন রক্তরোগ বিশেষজ্ঞ যাদেরকে আমরা হেমাটোলজিস্ট বলি বা যারা হেমাটোলজি প্র্যাকটিস করে সেই সমস্ত বিশেষজ্ঞ ডাক্তারদের শরণাপন্ন হয়ে অ্যানিমিয়ার প্রকৃত যেটা কারণ অ্যাকচুয়াল রিজন অফ অ্যানিমিয়া যেটা সেটা আসলে ইভালুয়েট করা দরকার। কারণ এই অ্যানিমিয়ার পেছনে নট অনলি আয়রন ডেফিসিয়েন্ট, নট অনলি ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি থাকবে এমন কোনো কথা নেই। আমাদের দেশে যদিও আয়রন ডেফিসিয়েন্সি সবচেয়ে কমন অ্যানিমিয়ার কারণ, কিন্তু এটার পেছনে যে কোনো ধরনের হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি বা অন্য কোনো ক্রনিক কন্ডিশন লুকিয়ে নেই সেটা কিন্তু কেউ বলতে পারবে না। তাই অ্যানিমিয়ার যদি কোনো একটা ডিজিজের সিম্পটমস হয় তাহলে অবশ্যই সেটাকে খতিয়ে দেখতে হবে এবং প্রয়োজন হলে একজন রক্তরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন। কারণ আমি নিজেই পার্সোনাল এক্সপেরিয়েন্স করছি যে এটা কিন্তু খুব কমন একটা যে আচ্ছা একটু চোখের নিচে দেখে মনে হলো একটু ফ্যাকাশে আয়রন ট্যাবলেট খেয়ে নিলাম। ডাক্তারের কাছেও গেলাম না বা মানে জিনিসটাকে পাত্তা দিলাম না। এটা কিন্তু আমাদের খুব কমন একটা কালচার যে একটু হিমোগ্লোবিন কম, আমি একটা ধরনের একটা ট্যাবলেট কিনে আমি খেয়ে নিলাম। কিন্তু আসলে এটা আপনি যে কয়টা রিজন মানে যে লক্ষণগুলো বললেন এবং যে কয়টা কারণের কথা বললেন মানে নিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সি ইজ অনলি ওয়ান, এর বাইরে আরো অনেকগুলো কারণ এটা হতে পারে যেটা আপনি বলছেন। তো আসলে ইনভেস্টিগেট করে দেখাটা কত ইম্পর্টেন্ট যেটা যারা শুনছেন তারা আশা করি জিনিসটা বুঝতে পারে। তো আমি আপনার লক্ষণের সাথে আরেকটা কিছু একটু জিজ্ঞেস করবো যেটা কাদের হওয়ার রিস্কটা বেশি থাকে। এটা কি এমন কোনো আছে যে পার্টিকুলার কোনো গ্রুপের ক্ষেত্রে রিস্কটা বা কোনো এইজের ক্ষেত্রে রিস্কটা বেশি? আসলে আমি বলবো যে আসলে অ্যানিমিয়ার যে কারণগুলো অর্থাৎ কি কি কারণে অ্যানিমিয়া হচ্ছে সেটা যদি আমরা একটু আবার চিন্তা করি তাহলে আসলে রিস্ক যদি হয়, যেমন যদি আপনি চিন্তা করেন যে বিশেষ করে নিউট্রিশনাল অ্যানিমিয়া যেগুলো, হ্যাঁ, অর্থাৎ বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টস বা মিনারেলের ডেফিসিয়েন্সি যে সমস্ত এনিমিয়া হচ্ছে সে সমস্ত এনিমিয়ার মধ্যে বিশেষ করে আয়রন ডেফিসিয়েন্সির কথা যদি আমরা চিন্তা করি তাহলে এটা মোস্ট কমন হচ্ছে ইন কেস অফ ফিমেল। কারণ ইন কেস অফ ফিমেল এটা কমন হচ্ছে যে তাদের একটা মান্থলি একটা ব্লাড লস থাকে অর্থাৎ যেটা আমরা মেনস্ট্রুয়াল ব্লিডিং থাকে। অনেকের দেখা যায় সেটা এক্সেস মেনস্ট্রুয়াল ব্লিডিং, সে হয়তো সেটা বুঝেও না বা বুঝতেও সে সেটাকে হয়তো ওরকম পাত্তা দিচ্ছে না। তো দেখা যায় মহিলাদের মধ্যে বিশেষ করে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের মহিলাদের মধ্যে এনিমিয়া কিন্তু খুবই কমন। তারপরে দেখা যায় যে মানে ইনক্রিজ মানে পার্চুরেশন যাদের অর্থাৎ কি বলবো যে যাদের বাচ্চা মানে নাম্বার যাদের বেশি মানে চাইল্ড বার্থের হিস্ট্রি যাদের বেশি এই সমস্ত মহিলারাও সাধারণত এনিমিয়াতে ভোগে।
তা আমাদের দেশের কমন একটা কন্ডিশন যেমন ওয়ার্ম ইনফেস্টেশন যেটাকে বলে, অর্থাৎ কৃমির যেটা সমস্যা, এই কৃমির সমস্যাটাও কিন্তু আমাদের দেশে খুব কমন। সেটা খাওয়া দাওয়া হোক, পার্সোনাল হাইজিন হোক, যে কারণেই হোক, যে যেহেতু কৃমির সমস্যাটা প্রধান, তাই এখানে এনিমিয়াটাও কিন্তু অনেক বেশি কমন। এবং এটা দেখা যায় ছোট বাচ্চা বা ছোট বাচ্চার যে ফিকাল ম্যাটেরিয়াল, অর্থাৎ স্টুল হ্যান্ডলিং করে মায়েরা, ওদের সময় হাতের নখ বড় থাকে এদের, তো যার কারণে দেখা যায় মায়েদের মধ্যে এই ধরনের এনিমিয়া গুলো কমন। তারপরে মারা অনেক সময় দেখা যায় তারা ঠিক মতন খায় না, বিশেষ করে গ্রামে গঞ্জে, যেটা ওরা ওই ধরনের মিনারেল বা ডিফিসিয়েন্ট যে আয়রন রিচ ফুড গুলো যে খেতে হবে বা তারা যে খাবে ফ্যামিলিতে, এই জিনিসটা হয়তো তাদের সুযোগ পাচ্ছে না, তো যার কারণে তাদের মধ্যে এই জিনিসগুলো কমন। তারপরে দেখা যাচ্ছে গ্রোয়িং চিলড্রেন আমাদের দেশে তো আজকাল যেটা সেটা হচ্ছে ওরা চিপস খাচ্ছে, বিভিন্ন ধরনের ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এগুলো খাচ্ছে, বাট আয়রন রিচ ফুড গুলো তারা অনেক কম খাচ্ছে। হয়তো দেখা যাচ্ছে প্যারেন্টসরা তারা নিজেরাও এটা জানে না বা এই সম্পর্কে তারা অতটা সচেতন না। ইভেন দেখা যাচ্ছে অনেক অ্যাফ্লুয়েন্ট সোসাইটিতেও কিন্তু এই জিনিসগুলো হচ্ছে। কাজে দেখা যায় গ্রোয়িং চাইল্ড যারা, তাদের মধ্যেও কিন্তু এ ধরনের আয়রন ডেফিসিয়েন্সি যেটা সেটা হচ্ছে। তারপরে এটা আমি বলবো মহিলা এবং বাচ্চাদের ক্ষেত্রে। বয়স্কদের ক্ষেত্রেও যে মেল বা ফিমেল অ্যানিমিয়া হবে না, মানে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হবে না, সেটা না। যে তাদের ক্ষেত্রেও দেখা যায় অনেক সময় ক্রনিক ব্লাড লস থাকে, কারো হয়তো একটা পাইলস এর সমস্যা আছে, হেমোরয়েডস আছে, বা একটা আপার জিআই ব্লিডিং আছে, সে হয়তো নিজেও জানে না। হয়তো তার হয়তো কোথাও জিআইটি তে কোথাও একটা ম্যালিগনেন্সি বা ইরোশন কোনো কিছু, অর্থাৎ একটা ক্যান্সার আছে, সে হয়তো জানে না, তার পায়খানা দিয়ে সেটা লস হচ্ছে। তো এই সমস্ত ক্ষেত্রে পেশেন্ট দেখা যায় আস্তে আস্তে এরকম আয়রন ডিফিসিয়েন্ট এনিমিয়া যেটা সেটা হয়ে যায়। এটা বয়স্কদের ক্ষেত্রে কিন্তু কমন, যাদের সাধারণত ক্যান্সার হওয়ার চান্স গুলো থাকে। তারপরে দেখা যায় অনেকে বিভিন্ন ধরনের ব্যথা, একটু হয়তো এল্ডারলি পেশেন্ট যারা, এরা তো কমনলি অস্টিওআর্থ্রাইটিস এগুলোতে ভুগে থাকে। তো দেখা যায় এরা বিভিন্ন ফার্মেসিতে যাচ্ছে বা কোনো একটা গ্রাম্য ডাক্তার এদের কাছে যাচ্ছে, এরা গিয়ে এদেরকে বিভিন্ন ধরনের এনএসএইডস জাতীয় ওষুধ এগুলো দিচ্ছে। তো এনএসএইডস, ক্রনিক এনএসএইডস খাওয়ার কারণেও কিন্তু এই সমস্ত পেশেন্ট দেখা যাচ্ছে যে এনিমিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, যে কোনো একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া তারা দিনের পর দিন এনএসএইডস গুলো খেয়ে যাচ্ছে, অর্থাৎ ব্যথার ওষুধ যাদেরকে বলে। তো এই ধরনের ব্যথানাশক ওষুধগুলো খেতে গেলে কিন্তু দেখা যায় কোন একটা আলসারেটিভ রিলেশন তার জিআইটি তে কোথাও হয়ে যাচ্ছে, বিশেষ করে স্টোমাকে ইরোশন হতে পারে, এগুলো তো পেশেন্ট এনিমিক। তার মধ্যে অনেক সময় অনেক পেশেন্টের ক্রনিক কিডনি ডিজিজ থাকতে পারে, ক্রনিক লিভার ডিজিজ থাকে, তারপরে মহিলাদের মধ্যে অনেক আইটিপি তে ভুগে থাকে, এসিলি নামক অটোইমিউন ডিজিজ এগুলোতে ভুগে, এদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের লসের হিস্ট্রি থাকলে এরাও কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে ভুগতে পারে। এটা হচ্ছে শুধুমাত্র আমি আয়রন ডেফিসিয়েন্সি এর কথা বললাম। এখন আরো নিউট্রিয়েন্টস যেমন হচ্ছে ফলিক অ্যাসিড, বিশেষ করে প্রেগন্যান্সিতে যেটা বেশি দরকার। ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সিতেও সাধারণত অ্যানিমিয়া প্রেজেন্টেশন থাকে এবং এটা সাধারণত প্রেগন্যান্ট উইমেনরা এটাতে বেশি সাফার করে। আর ভিটামিন বি12 ডেফিসিয়েন্সিও একটা কন্ডিশন, যেখানে এই ভিটামিনটার ডেফিসিয়েন্সিতেও অ্যানিমিয়া হয়। এবং এটা দেখা যায় যে যারা যারা বিশেষ করে ভেগান, যারা যারা অ্যানিমেল ফুডস খায় না, হ্যাঁ, অ্যানিমেল ফুডস গুলো যারা অ্যাভয়েড করে, অ্যানিমেল প্রোটিন গুলো অ্যাভয়েড করে, ওই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় যারা স্ট্রিক্ট ভেগান তাদের ক্ষেত্রে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হতে পারে, তবে সেটা অনেকখানি রেয়ার, কারণ আমাদের বডিতে বিশেষ করে লিভারে কিন্তু ভিটামিন বি12 যেটা সেটা অনেক বছর স্টোর থাকে। কাজে ওই স্টোরেজ ফর্ম যেটা সেটা শরীর থেকে চলে না যাওয়া পর্যন্ত আসলে সাধারণত ভিটামিন বি12 এর ডিফিসিয়েন্সি হয় না। সেই কারণে লং স্ট্যান্ডিং ভেগান যারা, তাদের হতে পারে। অথবা কোনো একটা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সার্জারি যাদের হয়, হয়তো তার কোনো একটা আহ একটা আলসার ছিল, ডিউডেনাল আলসার ছিল, গ্যাস্ট্রিক আলসার ছিল, সেটার কারণে হয়তো তার টোটাল বা সাবটোটাল গ্যাস্ট্রিকটমি করে ফেলা হয়েছে এমন পেশেন্ট, বা কারো একটা ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন বা একটা ইনফ্লামেটরি বায়োল ডিজিজ ইন ইন্টেস্টাইন ছিল, যার কারণে তার হয়তো সার্জারি লেগেছিল। এই ধরনের কন্ডিশন গুলোতে দেখা গেলে দেখা যায়, অর্থাৎ যাদের একটা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সার্জারি হিস্ট্রি থাকে, তাদেরও কিন্তু অনেক সময় দেখা যায় এরকম ভিটামিন বি12 ডিফিসিয়েন্সির কারণে এনিমিয়াটা হতে পারে। আর আমরা দেখবো আমাদের দেশে কিন্তু খুব কমনলি পিপিআই যেগুলো, অর্থাৎ গ্যাস্ট্রিকের ওষুধ যেগুলোকে আমরা কমনলি বলি, এই ধরনের ওষুধগুলো মানুষ হরে ধরে কিন্তু খুব খায়। তাদেরকে ডাক্তার সাজেস্ট করুক না করুক, গ্যাস্ট্রিকের সমস্যাটা বলে বলে দিনের পর দিন এই ধরনের কন্ডিশনের কারণে অ্যাট্রপিক গ্যাস্ট্রাইটিস একটা কন্ডিশন হয়ে যায়। তো যখন দেখা যায় যে আমাদের যে গ্যাস্ট্রিক মিউকোসা যেটা, সেখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা তখন আর সিক্রেশন হয় না, এবং এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা সেটা কিন্তু ভিটামিন বি12 এর পরবর্তী অ্যাবজর্পশনের জন্য অনেকখানি দরকার ইন্টেস্টাইনে গিয়ে, যে বিভিন্ন ধাপের মাধ্যমে এটা কাজ করে। তো দেখা যায় এই ধরনের একটা কন্ডিশন যখন হয়ে যায়, তখন ভিটামিন বি12 আর ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্পশন হতে পারে না। যে একটা ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টর যেটা ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল যেটা, সেটার এখানে ডিফিসিয়েন্সি থাকে। এটা যেটা যদি পার্নিশিয়াস এনিমিয়া থাকে, অথবা যেটা বললাম যে ক্রনিক পিপিআই যেটা, ওই ওমিপ্রাজল গ্রুপের ওষুধগুলো যারা অনেকদিন ধরে খায়,
তো তাদের ক্ষেত্রেও দেখা যায় যে এরকম ভিটামিন বি 12 ডিফিসিয়েন্সি এক সময় হয়, অর্থাৎ হচ্ছে পেশেন্টের ওই অ্যানিমিয়ার ফিচার্স গুলো আসতে পারে। আর যদি বলেন যে অনেক সময় দেখা যায় কিছু ক্রনিক হেপাটাইটিস কন্ডিশন, বিশেষ করে হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস, এগুলোর জন্য কিন্তু অনেক সময় এনিমিয়া হয়। আমি প্রথমেই বলেছিলাম যে অ্যাপ্লাস্টিক এনিমিয়া, এটা তো কিন্তু এনিমিয়া হতে পারে, যে যাদের এই ধরনের কন্ডিশন গুলো থাকে। তাই ভিটামিন সরি সে কারণে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি গুলো পরীক্ষা করে, এবং এগুলো যাতে বডিতে ট্রান্সমিট হতে না পারে সে কারণে ব্লাড ট্রান্সফিউশন যদি যারা করে বা যাদের করার লাগে এই ধরনের কন্ডিশন, বা যারা পার্সোনাল হাইজিন মেনটেন করা বা ভ্যাকসিনেশন দেওয়া, বিশেষ করে বি এর জন্য, সি এর তো আর ভ্যাকসিন নেই, তো বি এর ভ্যাকসিনেশন করে, এগুলো দরকার আছে, নইলে হয়তো একসময় দেখা যাবে এখান থেকে এপ্লাস্টিক এনিমিয়া এই ধরনের কন্ডিশন গুলো হতে পারে। আসলে মানে রিস্ক ফ্যাক্টর এখানে মানে আনকাউন্টেবল রিস্ক ফ্যাক্টর, যে কার আসলে কখন যে কোথা থেকে অ্যানিমিয়া হয়ে যাবে সেটা আসলে বলা খুবই মুশকিল। তাই আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের মানে এই জিনিসগুলো যাতে প্রিভেন্ট করতে পারি, আমরা কিওর করার আগেই যাতে প্রিভেন্ট করতে পারি, সে কারণে পার্সোনাল হাইজিন মেনটেন করা থেকে শুরু করে এই ধরনের হেপাটাইটিস বি সি ইনফেকশন গুলো যাতে আমাদের বডিতে না আসে, এবং আমরা তো জানি এগুলো রুটস গুলো কি কি, কিভাবে আসতে পারে, কিভাবে ট্রান্সমিট হয়, এগুলো যাতে না হয় তাহলে সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর যদি হিমোলাইসিস এর কথা বলি, সেটা একটা বংশ হিমোলাইটিক এনিমিয়ার মধ্যে কমন, যেটা তখন বলেছিলাম যে থ্যালাসেমিয়া, এটার রিস্ক ফ্যাক্টর সাধারণত এটা আমাদের দেশে কমন, এটা মেডিটেরেনিয়ান এরিয়া যেটা সেখানেও কমন। এগুলো হচ্ছে একটা অটোসোমাল রিসিসিভ কন্ডিশন, যে যেটা হচ্ছে যে বংশানুক্রমিক ভাবে মা বাবা এদের কাছ থেকে ছেলে মেয়ে এরা এফেক্টেড হয়ে থাকে আর কি। তো এই ধরনের যে সমস্ত এনিমিয়াতে যারা ভুগে ওদের শুধুমাত্র প্রিভেনশন করার জন্য, এদের আসলে কিউরেটিভ তো অনেক লম্বা প্রসেস, সেটা এখানে আপাতত বলে সময় নষ্ট করব না। কিন্তু প্রিভেন্টিভ যদি হয় তাহলে সেক্ষেত্রে যদি কেউ থ্যালাসেমিয়ার পেশেন্ট থাকে, এখানে সাধারণত দুই ধরনের, থ্যালাসেমিয়া মেজর বা থ্যালাসেমিয়া ট্রেট, এই দুইটা কন্ডিশন থাকে। ট্রেটের পেশেন্ট যারা, ওদের আসলেও নর্মাল যারা তাদের মতনই, নর্মাল মানুষের মতনই তারা লাইফ মেনটেন করে, এদের কোনো ব্লাড প্রয়োজন হয় না, ইভেন কোনো তেমন একটা ম্যানিফেস্টেশন থাকে না অ্যানিমিয়ার। কিন্তু দেখা যায় যারা থ্যালাসেমিয়া মাইনর সরি মেজর যারা, ওদের ক্ষেত্রে দেখা যায় যে অ্যানিমিয়ার ম্যানিফেস্টেশন থাকে, এদের জন্ডিস থাকে, এদের বনি চেঞ্জ থাকে, স্প্লেনোমেগালি থাকে, এই ধরনের কন্ডিশন। কাজেই এদেরটা যতটা আমরা বুঝতে পারি, ট্রেটেড গুলো আমরা বুঝতে পারি না, অর্থাৎ থ্যালাসেমিয়া মাইনরটা। কাজে এরা যখন ভবিষ্যতে তার কনজুগাল লাইফ যখন সে শুরু করবে, কাজে সে যখন আরেকজন যাকে বিয়ে করছে, ইন কেস অফ মেলদের ক্ষেত্রে বলবো যে ফিমেলকে, বা যে ফিমেল যে মেলকে বিয়ে করছে, ও যাতে থ্যালাসেমিয়ার ট্রেড না হয় তাহলে সেটা তাকে চিন্তা করতে হবে। এটা তো সবাই করবে নাকি, ও যদি নিজেকে ট্রেড জেনে থাকে তাহলে সে অবশ্যই বিয়ে করার সময় সতর্ক থাকবে যাকে সে বিয়ে করছে সে থ্যালাসেমিয়া ট্রেড কিনা। যদি ট্রেড হয় তাহলে পরবর্তীতে তারা, সে যখন প্রেগনেন্ট হবে অর্থাৎ তার ওয়াইফ যখন প্রেগনেন্ট হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের মধ্যে থ্যালাসেমিয়া মেজর হওয়ার চান্স কিন্তু থাকবে, ট্রেডও থাকবে, নর্মালও হবে, আবার থ্যালাসেমিয়া মেজর হওয়ার চান্সও থাকবে। কাজেই এগুলো বলতে গেলে বলবো যে আসলে যে এনিমিয়ার কারণ যেটা, সেটা যদি আমরা সেভাবে জেনে, বা এই যে যেমন আজকের সেশন যেটা, সেই সেশন বা আজকে তো এখন তো ইন্টারনেটের যুগ, আহ বিভিন্ন বইপত্র আর বিভিন্ন ধরনের লিফলেট, বিভিন্ন ধরনের জনসচেতনামূলক অনেক প্রোগ্রাম হয়ে থাকে, এখান থেকে জেনারেল পাবলিক যারা, তারা যদি এই জিনিসগুলো কিছুটা জানতে পারে তাহলে আমি মনে করবো যে তাদের জন্য আসলে রিস্কে কারা আছে নিমিয়া ওটা জানা আসলে অতটা কঠিন হবে না। সেটা হচ্ছে যদি কোনো পেশেন্ট সাসপেক্ট করে সে এনিমিক, সে যেটা করবে সেটা হচ্ছে অবশ্যই এটাকে ইভালুয়েট করতে হবে যে তার কোন ধরনের এনিমিয়া, সেটা যে সবসময় নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হবে বা সবারই এপ্লাস্টিক এনিমিয়া হবে বা সবাই লিউকিমিয়া হবে এমন কোনো কারণ নেই। অতি ক্ষুদ্র কারণও হতে পারে, আবার সেটার পেছনে অনেক বড় ধরনের কারণও হতে পারে। কাজে ভয় না পেয়ে আমাদেরকে যেটা করতে হবে, যদি কোনো পেশেন্ট এনিমিয়া হয় বা কোনো একটা রিপোর্টে যদি তার সিবিসি, তো অনেক সময় কমনলি মানুষ রুটিন ইনভেস্টিগেশন, যদি কোনোটাতে এনিমিয়ার ফিচার আসে তাহলে সেটা অবশ্যই ইভালুয়েট করতে হবে। ইভালুয়েট করলেই একমাত্র এটার পেছনে আসল কারণ যেটা, সেটা আর্লি ডিটেকশন হবে এবং সেটা ম্যানেজমেন্ট করা ডাক্তারদের পক্ষে অনেক সহজ হবে। এটাই। আমার নেক্সট কোয়েশ্চেনটা আসলে এই যে বলা যায় যেটা বললেন যে বিভিন্ন ধরনের হতে পারে, তো ট্রিটমেন্ট হয়তো খুবই ভ্যারিড হতে পারে, বাট একজন যদি সন্দেহ করে তার অ্যানিমিয়া আছে, তার আসলে প্রথমে তাকে কিছু টেস্ট করে দেখা উচিত, তার কনসাল্ট করা উচিত। আর আসলে আপনারা আসলে কিভাবে প্রথমেই কিভাবে ট্রিটমেন্ট প্ল্যানটা দেন, টেস্ট করে একটু যদি আমাদের রোগীদেরকে। আমরা যেটা করি সেটা হচ্ছে যে যখনই কোনো পেশেন্টকে ক্লিনিক্যালি সাসপেক্ট করি যে পেশেন্ট এনিমিক, প্লাস হচ্ছে তার অ্যাসোসিয়েটেড অন্যান্য সিমটমস যেগুলো আছে, যে নট অনলি এনিমিয়া, তার সাথে কোনো ব্লিডিং আছে কিনা,
তারপরে হচ্ছে যে অন্যান্য যে জিনিসগুলো আমরা পেশেন্টকে এক্সামিনেশন করার সময় দেখি, এগুলো দেখার পরে প্রথমে আমরা যে জিনিসটা সাজেস্ট করি সেটা হচ্ছে একটা সিবিসি সাথে পিবিএফ। এই এবং এটা হচ্ছে যে একদম দা ইনভেস্টিগেশন বলতে হবে এনিমিয়া ডায়াগনোসিস করার জন্য। উইদাউট সিবিসি পিবিএফ এ কখনোই এনিমিয়া যেটা সেটা ডিটেক্ট করা যাবে না। কাজে এটার মেইন ডায়াগনস্টিক টুল হচ্ছে একটা সিবিসি এবং সাথে একটা পিবিএফ করা। এই সিবিসি তে আপনি অবশ্যই এখানে আপনি হিমোগ্লোবিনের লেভেল দেখতে পারবেন, এখানে আপনার আরবিসি কাউন্ট যেটা সেটা দেখতে পারবেন, প্লাস হচ্ছে এখানে আপনি যে রেড সেল ইন্ডিসেস যেগুলো আছে, যেগুলো দিয়ে অনেক সময় বিভিন্ন টাইপসের এনিমিয়া গুলোকে ডিফারেন্সিয়েট করা হয়, এই ইন্ডিসেস গুলো দেখা যাবে। পিবিএফ করে রেড ব্লাড সেলের যে সাইজ, শেপ, তারপরে এখানে অন্য ধরনের কিছু অ্যাবনর্মাল সেলস বা ডাব্লিউবিসি কোনো অ্যাবনর্মালিটি বা প্লেটলেটের কাউন্ট কিরকম বা প্লেটলেটের কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা বা অন্য কোনো ইনক্লুশনস আছে কিনা, এগুলো পিবিএফ এ একজন হেমাটোলজিস্ট দেখে সেটা ডিটেক্ট করতে পারবে যে এখানে কোন ধরনের প্রবলেমটা আছে। তো যার কারণে আমাদের প্রথম ইনভেস্টিগেশন, চয়েস অফ ইনভেস্টিগেশন যেটা এনিমিয়ার জন্য, সেটা হচ্ছে অবশ্যই একটা সিবিসি উইথ পিবিএফ। এবং এখানে আমি একটা কথা বলে রাখবো যে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অনেক সময় দেখা যায় যে অনেক সময় আমি এটা কাউকে আমি ইয়ে করার জন্য মানে ছোট করার জন্য বা কারো যোগ্যতাকে কমানোর জন্য বলবো না, কিন্তু আমি অবশ্যই বলবো সিবিসি পিবিএফ এর রিপোর্ট অবশ্যই একজন হেমাটোলজিস্টেরই করা দরকার। কারণ আমরা বিভিন্ন সময়, কারণ এই জিনিসটা আমি আমার নিজের লাইফেও, আমি এখন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজের হেমাটোলজি ডিপার্টমেন্টে কর্মরত আছি। তো আমি নিজের সবসময় এই ধরনের পেশেন্ট ডিল করতে গিয়ে দেখি যে পেশেন্ট গুলো অনেক সময় দেখা যায় যে সিবিসি পিবিএফ এর রিপোর্ট তারা যাদের হাতে করিয়ে আনে, যে দেখা যায় অনেক প্যাথোলজিস্ট, মাইক্রোবায়োলজিস্ট, হিস্টোপ্যাথোলজিস্ট এরকম অনেকে রিপোর্ট করে সিবিসি পিবিএফ এর, কিন্তু আমি বলবো এটা মোটেই ঠিক না। কেউ হয়তো পারে, কেউ যে একেবারে সবাই যে এখানে ভুল রিপোর্ট দিচ্ছে বা ঠিক মতন রিপোর্ট দিচ্ছে না সেটা আমি বলবো না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে রিপোর্ট গুলোর সাথে পেশেন্টের কন্ডিশনের অনেক সময় মিল থাকে না। আর অনেকগুলো ড্রিটফুল কন্ডিশন, বিশেষ করে আমি লিউকিমিয়ার কথা বলবো, এই সমস্ত জিনিস বোঝার জন্য কিন্তু অবশ্যই একজন হেমাটোলজিস্টের দরকার বলেই আমি মনে করি। তো যার কারণে সবসময় সিবিসি পিবিএফ রিপোর্ট একজন হেমাটোলজিস্ট যাতে করে সেটা আমাদেরকে চিন্তা রাখতে হবে। এবং আমার যেটা বলবো সেটা হচ্ছে যে হয়তো যারা অতটা এডুকেটেড না তাদের জন্য এটা পসিবল হবে কিনা জানি না, কিন্তু যারা মোটামুটি ওয়েল টু ডু এডুকেটেড ফ্যামিলি তাদের অন্তত এই জিনিসটা চিন্তা করা উচিত, যদি কখনো সিবিসি পিবিএফ আপনারা করেন তাহলে অবশ্যই একজন যে ডায়াগনস্টিক সেন্টারে আপনারা যাবেন একজন হেমাটোলজিস্টের রিপোর্ট করানোর জন্য এটা অবশ্যই চেষ্টা করবেন। এবং এটা আমি ডাক্তারদেরকেও বলবো যে যারা প্র্যাকটিসিং ফিজিশিয়ান আছেন তারাও যাতে অবশ্যই সিবিসি পিবিএফ এর রিপোর্টটা একজন হেমাটোলজিস্টকে দিয়েই করান। কারণ এই হেমাটোলজিস্ট যে রিপোর্ট দিবে সেটা অনেক সময় আপনাকে কোনো মাইক্রোবায়োলজিস্ট, প্যাথোলজিস্ট বা হিস্টোপ্যাথোলজিস্ট এই রিপোর্টটা প্রোভাইড করতে পারবে না। এটা হচ্ছে আপনার নিজের জন্য, আপনি যেহেতু পেশেন্টকে ট্রিট করেন আপনার নিজের জন্য, প্লাস হচ্ছে যে সমস্ত পেশেন্ট আপনার কাছে আসছে তাদের জন্য আমি বলবো যে এটা অবশ্যই দরকার। এটা কিন্তু কাউকে ছোট করার জন্য আমার কথাটা বলা না। এটা হচ্ছে আমি জাস্ট সিবিসি পিবিএফ এর ব্যাপারটাই বললাম, অর্থাৎ মেইন ডায়াগনস্টিক টুল যেটা। এখন আপনাকে নট অনলি শুধুমাত্র সিবিসি পিবিএফ দিয়ে আপনি তো অবশ্যই বুঝতে পারবেন যে আপনার এনিমিয়া আছে এবং সেটা কোন ধরনের এনিমিয়া সেটার একটা গাইডলাইন এটা আপনি পাবেন। কিন্তু আমরা সেই এনিমিয়ার কারণটা কি সেটা দেখার জন্য কিন্তু আমরা অনেক ধরনের টেস্ট করি। তার মধ্যে আমরা সিরাম আয়রন প্রোফাইল করি, বিশেষ করে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, থ্যালাসেমিয়া বা অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ, এগুলো ডায়াগনোসিস প্লাস ডিফারেন্সিয়েট করার জন্য এই টেস্টটা আমরা করি। ভিটামিন বি 12 লেভেল দেখি, ফলিক অ্যাসিড লেভেল যেটা সেটা দেখি, রেটিকুলোসাইট কাউন্ট দেখি, বিশেষ করে এফেক্টিভ রেড সেল প্রোডাকশন হচ্ছে কিনা সেটা বোঝার জন্য। তারপর বিশেষ করে থ্যালাসেমিয়াতে যারা আমরা চিন্তা করি যে যাদের ক্লিনিক্যাল এক্সামিনেশন, ক্লিনিক্যাল ফাইন্ডিংস প্লাস সিবিসি ফাইন্ডিংস প্লাস আয়রন প্রোফাইল ফাইন্ডিংস দেখে আমরা যখন দেখি যে পেশেন্টের থ্যালাসেমিয়া মতো কন্ডিশন আছে, সেই সমস্ত পেশেন্টের জন্য হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস যেটা সেই পরীক্ষা করা হয়। এটা হচ্ছে বিশেষ করে বিটা থ্যালাসেমিয়ার জন্য। আলফা থ্যালাসেমিয়া যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে আমরা ডিএনএ অ্যানালাইসিস যেটা সেটার জন্য বলে থাকি। অ্যাসোসিয়েটেড হিমোলাইটিক এনিমিয়া আছে যে কারণেই হোক, থ্যালাসেমিয়া প্লাস আদার কোনো কন্ডিশনে যদি হিমোলাইটিক এনিমিয়া হয় তাহলে এই সমস্ত পেশেন্টের জন্য আমরা সিরাম বিলিরুবিন, এলডিএইচ, হেপ্টোগ্লোবিউলিন, হিমোসাইডেরিন এই সমস্ত টেস্ট আমরা করতে বলি। তারপরে হচ্ছে অ্যাসোসিয়েটেড আরো বিভিন্ন ধরনের কন্ডিশন যেটা সেটা বিশেষ করে আপনার হেমাটোলজিক্যাল ম্যালিগনেন্সি, এগুলো যদি এনিমিয়া যদি এদের প্রেজেন্টিং কন্ডিশন অ্যাসোসিয়েটেড ব্লিডিং এ ধরনের হয় প্লাস ক্লিনিক্যাল ফাইন্ডিংস যদি বলে যে এই ধরনের কোন একটা প্লাস্টিক এনিমিয়া, লিউকিমিয়া, তাহলে সেক্ষেত্রে বোন ম্যারো এক্সামিনেশনটা করেও কিন্তু রোগ ডায়াগনোসিস করা হয়। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে আমরা সিবিসি পিবিএফ যেটা সেটা করব এনিমিয়া এবং কি ধরনের এনিমিয়া সেটা জাস্ট দেখার জন্য, কিন্তু আপনার
আসল যেটা ডায়াগনোসিস সেটা আসবে কিন্তু আমি যে সমস্ত টেস্ট গুলো বললাম এখান থেকেই। কাজে আপনি ডাক্তারের কাছে গেলেন, আপনার শুধু আপনি চিন্তা করলেন যে এনিমিয়া এটা আর কি, এটার জন্য আমাকে এতগুলো টেস্ট দিচ্ছে কিন্তু এটা কিন্তু কারণ, এটা কিন্তু কোনো কথা না। এটা কিন্তু আমরা কমনলি শুনি দেখেই আজকে আমি এখানে বলছি যে দেখা যায় যে সিবিসি পিভিএফ ঠিক আছে, আমার একটা এনিমিয়া আছে, এটার ওষুধ দিলেই তো হলো। কিন্তু সেই সিবিসি পিভিএফ এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা, সেটা হচ্ছে কোনো ডাক্তার আপনাকে কখনো এই জিনিসটা, আপনার যদি অন্য কোনো আয়রন ডেফিসিয়েন্সি বা ভিটামিন কোনো ডেফিসিয়েন্সি যদি তারা চিন্তা না করে অন্য কোনো কন্ডিশন চিন্তা করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি যে টেস্ট গুলো বললাম সেই টেস্ট গুলো কিন্তু আপনাকে অবশ্যই করে সেটাকে ডায়াগনোসিস করতে হবে। ইভেন এই অ্যানিমিয়ার প্রেজেন্টেশন যেটা, সেটা আমি আরো আগেও বলেছি যে সিকেডি, সিএলডি অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজ, ক্রনিক লিভার ডিজিজ, এবং রিউমেটয়েড আর্থ্রাইটিস যেটা, এসিলি, মিক্স কানেকটিভ টিস্যু ডিজিজ, ইনফ্লামেটরি বাউল ডিজিজ, বিভিন্ন ধরনের ইনফ্লামেটরি কন্ডিশন, এগুলোর প্রেজেন্টেশন হিসেবে যখন এনিমিয়া হয় তখনও কিন্তু আপনাকে ওই সমস্ত ডিজিজ যেগুলো বললাম এগুলোর অ্যাসোসিয়েটেড অনেক ইনভেস্টিগেশন, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, তারপরে হচ্ছে বায়োপসি, বিভিন্ন ধরনের টেস্ট আছে যেগুলো করে আপনাকে ওই রোগটা ডিটেক্ট করতে হবে। কাজে এটা কখনোই ইগনোর করা যাবে না আসলে। তাহলে আজকে যদি সামারাইজ করি, যেহেতু একটা অ্যানিমিয়ার সিমটম এবং অনেক কারণে হতে পারে। আপনি যেটা ফার্স্টে বললেন যে সিবিসি পিভিএফ এটা হচ্ছে জাস্ট অ্যানিমিয়া আছে এটাকে কনক্লুসিভ করার জন্য আপনারা ব্যবহার করেন। বাট বেসড অন রোগীর যে হিস্ট্রি বা সবকিছু মিলিয়ে আপনারা আরো অনেক ধরনের টেস্ট তাকে করবেন টু রুল আউট ডিফারেন্ট থিংস, যে আর কোনো কারণে হচ্ছে কিনা বা অ্যাকচুয়াল কারণটা কি, ডেফিসিয়েন্সি বা কোনো ক্রনিক ডিজিজ বা কোনো ধরনের ম্যালিগনেন্সি বা অন্য কোনো ধরনের প্রবলেম। তো এই পুরো জিনিসটা আসলে রোগীর মেইন কারণটা ডিফাইন করে থাকে, সেটা ট্রিটমেন্ট দেওয়ার জন্য। কারণ অ্যানিমিয়া সিমটমকে ট্রিটমেন্ট করে সবসময় তো আসলে কজের ট্রিটমেন্টটা হয় না। তো যারা দেখছে তাদের জন্য আরেকবার জিনিসটা বলছি যে অ্যানিমিয়াকে আসলে আপনারা কখনোই ছোট করে দেখবেন না যে জাস্ট একটা অ্যানিমিয়া, এটাকে পাত্তা দিলাম না, এই জিনিসটা করাটা হয়তো ভুল হবে। অনেক ক্ষেত্রে খুব ছোট কারণেই হতে পারে যে জাস্ট আমার একটা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হয়েছে সেই জন্য হয়েছে। বাট বেটার বি সেফ। কিন্তু ইভালুয়েট করতে হবে, নিউট্রিশন ডেফিসিয়েন্সি গুলো সেটাও ইভালুয়েট করতে হবে, এটাই হচ্ছে কথা। ইভালুয়েট করে আমার অ্যাকচুয়াল কস্টটাকে অ্যাড্রেস, সেই জন্যই এতগুলো টেস্ট করা। তো আমি অফকোর্স আপনি যেটা বললেন যে অনেক ধরনের কারণে হতে পারে এবং সেটার উপরে ডেফিনেটলি ট্রিটমেন্ট ভ্যারি করবে। বাট এখানে কি আমার যারা দেখছেন তাদের জন্য আপনি কোনো জাস্ট ওভারভিউ দিতে পারবেন যে কি ধরনের ট্রিটমেন্ট এক্সপেক্ট করতে পারে নাকি? এখানে আসলে ট্রিটমেন্টটা ডিপেন্ড করবে যে আপনার কোন ধরনের অ্যানিমিয়া হয়েছে সেটার উপরে। যদি আপনার নিউট্রিশনাল কোনো কারণে অ্যানিমিয়া হয়, অর্থাৎ ডাক্তার আপনাকে হিস্ট্রি নিলো, চেক আপ করলো, আপনার ফিজিক্যাল সায়েন্স গুলো দেখতো, ওগুলো দেখার পরে উনি কিছু ইনভেস্টিগেশন করলো, এটার উপর ডিপেন্ড করে আপনার যে ডায়াগনোসিসটা হবে যে আপনার আন্ডারলাইং অ্যানিমিয়ার কারণ কি, সেটা দেখেই আপনার চিকিৎসাটা হবে। যদি সেটা নিউট্রিশনাল হয় তাহলে অবশ্যই আপনার নিউট্রিশনাল অ্যানিমিয়া যেটা, আয়রন ডেফিসিয়েন্সি হলে আপনাকে অবশ্যই ওরাল আয়রন অর্থাৎ ক্যাপসুল আয়রন যেগুলো, এগুলো হয়তো প্রেসক্রাইব করা হবে। অনেক সময় দেখা যায় ইনজেক্টেবল আয়রন দিয়ে, অনেক যাদের ফেরিটিনোস্টোর অনেক কম থাকে এই সমস্ত পেশেন্টে দেখা যায় এদেরকে ইনজেক্টেবল আয়রন যেটা সেটা দিতে হচ্ছে, কয়েক কোর্স যেটা সেটা দিতে হবে। কারো হয়তো অ্যানিমিয়ার সিমটমস যখন খুব বেশি সিভিয়ার হবে ওদের ক্ষেত্রে হয়তো ব্লাড ট্রান্সফিউশন লাগতে পারে। তবে এখানে আমি একটা কথা বলে রাখবো যে আসলে কিন্তু অনেক সময় দেখা যায় যে, যেটা আমি আমার মানে ডেইলি লাইফে যেটা দেখি যে এনিমিয়া অনেক সময় দেখা যায় অতটা সিভিয়ার না, জাস্ট ৯-৮ এই ধরনের এনিমিয়া, এবং পেশেন্টের এনিমিয়ার কোনো সিমটমস নেই। অর্থাৎ এনিমিয়ার যে সিমটমস গুলো আমি প্রথমে বলেছিলাম যে এক্সেস টায়ার্ডনেস যেটা, হেডেক, ল্যাসিটিউড যেগুলো, তারপরে হচ্ছে চেস্ট পেইন হওয়া, অ্যানজিনা যেটাকে বলে, বা ডিস্ট্রেস হওয়া, বা শ্বাসকষ্ট যেটা, মানে একটু কাজকর্ম করলে একটু এক্সারশনাল ডিসনিয়া হওয়া, এই ধরনের কোনো ফিচার নাই। পেশেন্টের জাস্ট ৯, ৮, ৮.৫ এই ধরনের হিমোগ্লোবিন কন্ডিশন অনেকে ব্লাড ট্রান্সফিউশন করে দেয়। এবং এই জিনিসটাকে আমি অবশ্যই নিরুৎসাহিত করব যে যাদের এনিমিয়া সিমটমস থাকবে না, মানে সিমটমস থাকবে না, যদি সিমটমস থাকে অর্থাৎ এই ধরনের কন্ডিশনে যদি সিমটমস থাকে তাহলে অবশ্যই কিন্তু ব্লাড ট্রান্সফিউশন লাগবে। এবং সেটা যদি পেশেন্টের কোনো কারণে ইসকেমিক হার্ট ডিজিজ বা এই ধরনের কন্ডিশনও থাকে তাহলে সেই ক্ষেত্রে তাকে বিশেষ ধরনের কাভারেজে তাকে ব্লাড ট্রান্সফিউশন করতে হবে, কারণ এদের হাইপোক্সিক ফিচার যেহেতু অলরেডি তার ইসকেমিক, তার ফিচার অনেক বেশি। কাজে এটা ডিটারমাইন করবে আপনার অবশ্যই যার কনসাল্টিং যে ফিজিশিয়ান তার উপরে ডিপেন্ড করবে সেটা। কাজে আমি বলবো যে অনেকে দেখা যায় যে এরকম ব্লাড ট্রান্সফিউশন করে ফেলে, এই ধরনের ব্লাড ট্রান্সফিউশন দেখা যায় সে একজন গ্রাম্য ডাক্তারের কাছে গেল বা একজন ইনএক্সপেরিয়েন্সড ফিজিশিয়ানের কাছে গেল, একটা তাকে ৮-৯ তাকে একটা ব্লাড ট্রান্সফিউশন করে দিল। এবং এই ধরনের ব্লাড ট্রান্সফিউশন যখন করে দেয় তখন কিন্তু ব্লাড পিকচার যেটা আমি বললাম, আয়রন প্রোফাইল, সিবিসি,
তারপরে হচ্ছে যে আপনার এই যে আর আরবিসি ইন্ডেক্সেস গুলো প্লাস পিভিএফ এখানে কিন্তু বড় ধরনের চেঞ্জ হয়ে যায়। তখন আসলে আন্ডারলাইং এটা কি নিউট্রিশনাল নাকি অন্য কোনো কারণ, এই জিনিসগুলো ইভেন নিউট্রিশনালটাও তখন আর ঠিক মতন বোঝার কোনো উপায় থাকে না। সেই কারণে যদি ওই ধরনের এনিমিয়া সিমটমস না থাকে তাহলে ব্লাড ট্রান্সফিউশন করাটা আমি একেবারেই নিরুৎসাহিত করতে চাচ্ছি। যদি অবশ্যই সিমটমস থাকে তাহলে সেক্ষেত্রে ব্লাড ট্রান্সফিউশন করা লাগবে, সেটা ঠিক। কিন্তু সিমটমস না থাকলে এনিমিয়াতে উইদাউট ইভালুয়েশন, যদি ইভালুয়েশন না করে ব্লাড ট্রান্সফিউশন করা একেবারেই উচিত না। এটা আমি অবশ্যই বলব। কাজেই অবশ্যই ব্লাড ট্রান্সফিউশন এনিমিয়ার একটু ট্রিটমেন্ট, কিন্তু সেটা অবশ্যই ইভালুয়েট করে তারপরে এটা ব্লাড ট্রান্সফিউশনটা করা উচিত। বা এনিমিয়ার যে সিমটমস গুলো আমি বললাম, এই ধরনের ড্রিডফুল কন্ডিশন যদি হয়, পেশেন্টের এনিমিক হার্ট ফেলিয়ার হয়ে যাচ্ছে, এই ধরনের কন্ডিশন যদি হয় তাহলে অবশ্যই ব্লাড ট্রান্সফিউশন লাগবে। অর্থাৎ এই জিনিসগুলো হচ্ছে যে অ্যাবসলিউট কোনো কিছু না, এগুলো হচ্ছে যে রিলেটিভ, যার যখন যেটা দরকার সেটা তখন তাকে সেটা করতে হবে। আর এখন আমি মূল প্রসঙ্গে আসি, যদি এটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয় তাহলে আমরা যেটা করি আয়রন দিয়ে, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হলে ফলিক অ্যাসিড, ভিটামিন বি 12 থাকলে ইনজেক্টেবল ভিটামিন বি 12 একটা নির্দিষ্ট সময়ের জন্য, বা যাদের টোটাল গ্যাস্ট্রেক্টমি হিস্ট্রি থাকে বা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সার্জারি হিস্ট্রি থাকে তাদের লাইফ লং ভিটামিন বি 12 ইনজেকশন যেটা সেটা দিয়ে যেতে হবে। আর প্রেগনেন্সিতে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট এগুলো দিতে হবে, আয়রন ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট এগুলো সাধারণত দেওয়া হয়। থ্যালাসেমিয়া হলে এটা একটা কমন, যেটাকে আমরা অটোসোমাল রিসেসিভ একটা কন্ডিশন, বংশানুক্রমিক রোগ যেটা, সেখানে হিমোগ্লোবিনের মাত্রাটা অবশ্যই আমাদেরকে 9 থেকে 10 এর ভিতরে রাখতে হয়। তাই এই সমস্ত থ্যালাসেমিয়ার পেশেন্ট গুলো দেখা যায় যে এরা হয়তো এদের প্রত্যেক মাসে এদের একটা সিবিসি করে দেখতে হবে যে এদের 9-10 এর মধ্যে হিমোগ্লোবিনটা মেইনটেইন হচ্ছে কিনা। যদি এদের হিমোগ্লোবিনটা মেইনটেইন হয় তখন আমরা পেশেন্টকে বলি শুধুমাত্র ফলো আপে থাকার জন্য, আর না হলে তাকে কিন্তু ব্লাড ট্রান্সফিউশন করতে হবে এই পেশেন্টকে, এবং অবশ্যই হিমোগ্লোবিনটা ট্রান্সফিউশন করেই 9-10 এর মধ্যে রাখতে হবে। এখানে কিন্তু আপনাকে থ্যালাসেমিয়া বা অন্যান্য অ্যানিমিয়ার মধ্যে অনেকখানি ডিফারেন্স আছে। কাজে এই জিনিসটা আপনাকে একজন স্পেশালিস্ট ডাক্তারই আপনাকে এটা সঠিক গাইডলাইন যেটা সেটা দিতে পারবে রিগার্ডিং ট্রান্সফিউশন যেটা সেটা। যখন লাগবে তখন আপনাকে অবশ্যই 9-10 হিমোগ্লোবিন রাখার জন্য, এটা কিন্তু আমি যে 8-9 হিমোগ্লোবিনের যে ব্লাড ট্রান্সফিউশন দিয়ে দিচ্ছে এ ধরনের একটা কথা বলেছিলাম, কিন্তু সেটার সাথে থ্যালাসেমিয়া কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট একটা ইস্যু। এখানে থ্যালাসেমিয়াতে যে হিমোগ্লোবিন, যে গ্লোবিন চেইন সিনথেসিসে যে প্রবলেমটা হচ্ছে, এখানে আপনার রেড ব্লাড সেল গুলো নির্দিষ্ট সময়ের আগে ভেঙে যাচ্ছে। কাজেই সেক্ষেত্রে আপনাকে ব্লাড ট্রান্সফিউশন যেটা সেটা লাগবে। আর হচ্ছে বিভিন্ন ক্রনিক কন্ডিশন যেগুলো, ওইগুলোতে যে এনিমিয়াটা হয় সেটার জন্য আপনার আন্ডারলাইন ডিজিজের চিকিৎসা করাতে হবে। যদি আরে থাকে আরের চিকিৎসা, এসএলই হলে এসএলই চিকিৎসা, সিকেডি, সিএলডি বা অন্য কোনো অটো ইমিউন ডিজিজ, হাইপোথাইরয়েডিজম, এন্ডোক্রাইনোলজিক্যাল প্রবলেম বা যেকোনো গাইনোকোলজিক্যাল প্রবলেম বা আইটিপি এ ধরনের কন্ডিশন যদি অ্যাসোসিয়েটেড থাকে তাহলে সেগুলো চিকিৎসা আপনাকে করেই এনিমিয়াটাকে কারেকশন যেটা সেটা করতে হবে। আর যদি আপনার কোনো হেমাটোলজিক্যাল ম্যালিগনেন্সি বা এই ধরনের কোনো কিছু থাকে তাহলে আপনাকে অবশ্যই কেমোথেরাপিউটিক এজেন্টস এগুলো অবশ্যই তারা সাজেস্ট করবে, এবং যখন যেটা দরকার ইভেন বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন বিভিন্ন ধরনের চিকিৎসা রয়েছে এগুলো করে আপনার এগুলো ম্যানেজ করতে হবে। অর্থাৎ যে কারণে আপনার এনিমিয়া হচ্ছে সেই এনিমিয়ার আন্ডারলাইন কজ ডিটেক্ট করে সেটা চিকিৎসা করার মাধ্যমেই এনিমিয়া চিকিৎসা করা সম্ভব। এই প্রশ্নটা আপনাকে করার পিছনে আসলে একটাই উদ্দেশ্য, মানে একটা রোগীর আসলে বোঝার কোনো উপায় নেই তার কি কারণে হচ্ছে এবং কি ট্রিটমেন্ট হতে পারে তার ক্ষেত্রে। বাট আপনার কথা শুনে যারাই এটা দেখছেন তাদের জাস্ট এই জিনিসটার জন্যই আসলে এই কথাটা নিয়ে আমরা আলোচনা হচ্ছে যে ট্রিটমেন্টটা কি, যাতে আমরা বুঝতে পারি যে আসলে একটা অ্যানিমিয়ার অনেকগুলো কারণ হতে পারে এবং ট্রিটমেন্টকে জেনারেলাইজ করার কোনো ওয়ে নেই। একজন ভালো মেডিসিন স্পেশালিস্ট বা হেমাটোলজিস্ট একমাত্র যে আপনার প্রপার রিপোর্ট দেখে ডায়াগনোজ করে তারপর আপনাকে প্রপার লাইনে ট্রিটমেন্টটা দিতে পারে। এবং একটা রোগী তারও অ্যানিমিয়া আছে আরেকজনের আছে, দুজনের ট্রিটমেন্ট কমপ্লিটলি ডিফারেন্ট হতে পারে। এটা আমরা আমাদের জি সাধারণ একদম। মানুষের বোঝা কোনোভাবেই সম্ভব না। তো এটা বলার একটাই আবার করছে একটাই কারণ, যাতে আমরা যাদের এই প্রবলেমটা আছে আমরা অ্যাকচুয়ালি ডায়াগনোজ করি কেন হচ্ছে এবং প্রপার ট্রিটমেন্টটা নেই যাতে আমরা ভালো থাকতে পারি। তো আমি এরপরে যেই প্রশ্নটা করবো সেটা হচ্ছে আপনি কয়েকবার মেনশন করেছেন প্রেগন্যান্সির ক্ষেত্রে আলাদা কোনো গাইডলাইন আছে কিনা, কারণ প্রেগন্যান্সিতে অনেকেই এরকম একটা সিচুয়েশন ফেস করে যে নর্মাল রোগীর ক্ষেত্রেই দেখা গেল হিমোগ্লোবিন কম, সেক্ষেত্রে আপনার গাইডলাইন কি হবে সেটা যদি জানেন। আসলে এটা আমি শুরুতেই বলেছি যে প্রেগন্যান্সিতে কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া কমন। আর যদি কোনো প্রেগনেন্ট উইমেন আগে থেকেই অন্য কোনো হেমাটোলজিক্যাল ডিজিজ যে থাকে বা কোনো ধরনের ক্রনিক কন্ডিশন, কারণ বিশেষ করে এসএলইর পেশেন্ট যারা বা আরে অলরেডি রিউমেটয়েড আর্থ্রাইটিস বা অন্য কোনো ক্রনিক ইলনেসে ভুগছেন, এ ধরনের পেশেন্ট গুলো কিন্তু কনসিভ করার আগে অবশ্যই একজন
মেডিসিন স্পেশালিস্ট হোক, হেমাটোলজিস্ট এবং সাথে গাইনোকোলজিস্ট, এটা হচ্ছে একটা কম্বাইন্ড তাকে গাইডলাইন নিয়েই তাকে প্রেগনেন্ট হতে হবে। এই সমস্ত এটা হচ্ছে ২ টা কন্ডিশন আমি বলব। একটা হচ্ছে যে পেশেন্ট অলরেডি এনিমিক, যে হচ্ছে যে প্রেগন্যান্সি অর্থাৎ যে কনসিভ করতে চায়। আর একটা হচ্ছে যে পেশেন্ট প্রেগন্যান্ট হওয়ার পরে তার মধ্যে এনিমিয়া হতে পারে। তো প্রেগন্যান্ট হওয়ার আগে যদি পেশেন্ট অলরেডি এনিমিক থাকে, সেটা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হোক বা অন্য কোনো ক্রনিক ইলনেস এর কারণে হোক, সেটা অবশ্যই তাকে একজন তার কনসাল্টিং ফিজিশিয়ান, সে একজন মেডিসিন বা গাইনোকোলজিস্ট বা একজন হেমাটোলজিস্ট, এদের কম্বাইন্ড একটা গাইডেন্স সেটা উনি চিকিৎসা নিয়ে সেভাবে সেটা উনি কনসিভ করবেন। আর যারা প্রেগন্যান্সিতে ফার্স্ট টাইম এনিমিয়া ডিটেক্ট হবে, তাদের ক্ষেত্রে আমি যেটা বলব সেটা হচ্ছে যে এটা অবশ্যই চিন্তা করবে এটা নিউট্রিশনাল ডিফেক্ট। তারা হচ্ছে যে প্রেগন্যান্সির সময় অনেক ইনটেক কম করে, তারপরে এই সময় তাদের ইনক্রিজ বডি ডিমান্ড থাকে, এই সময় ব্লাড ভলিউম বাড়ে, যার কারণে পেশেন্টের এনিমিয়ার মতো সিমটমস সেগুলো আসে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি গাইনোকোলজিস্ট, হেমাটোলজিস্ট তাদের পরামর্শ অনুযায়ী আপনার ডায়েট ঠিক করবেন। আপনার প্রয়োজনীয় ডায়েট যেটা সেটা করবেন। যদি আপনার আয়রন সাপ্লিমেন্টের প্রয়োজন হয়, সেটা ইনজেক্টেবল বা ওরাল যেভাবে আপনি নিতে আপনার জন্য ফিজিবল, যেটা আপনার জন্য দরকার, সেভাবে তারা সেটা আপনাকে সাজেস্ট করলে আপনি সেটা সেভাবেই নিবেন। অর্থাৎ আপনার যদি প্রেগন্যান্সিতে অ্যানিমিয়া হয় বা আপনার যদি অলরেডি অ্যানিমিয়া থাকে, আপনি কখনোই সেটাকে নেগলেক্ট না করে একজন কনসাল্টিং ফিজিশিয়ান, একজন মেডিসিন বা গাইনোকোলজিস্ট বা একজন সবচেয়ে ভালো যদি একজন হেমাটোলজিস্টের তত্ত্বাবধানে থেকে যদি জিনিসগুলো আ করেন, তাহলে সেটা আপনার নিজের জন্য প্লাস আপনার ভবিষ্যতে আপনার যে বাচ্চা তার জন্য অনেক ভালো হবে বলেই আমি মনে করি। সুন্দরভাবে আপনি গাইডলাইন দিয়ে দিলেন যারা বেবি নিতে প্ল্যান করছেন বা প্রেগন্যান্ট প্রবলেম কিভাবে আপনারা ফেস করছেন। এবং এখানে আপনি খুব ইম্পর্টেন্ট একটা কথা বললেন যে এরকম সিচুয়েশন আসতে পারে যে আপনার গাইনোকোলজিস্ট এবং হেমাটোলজিস্ট ২ জন মিলে আপনাকে মানে অ্যাজ আ টিম হয়তো আপনার সাথে আপনার ২ জনের কনসালটেশন এ একসাথে থাকতে হবে। ওইভাবে করে আপনার ম্যানেজ করতে হবে। একজন ডাক্তার কিন্তু পুরো জিনিসটা নাও হ্যান্ডেল করতে পারতে পারে। তো আপনার সিচুয়েশন বুঝে সেইভাবে করে আপনি আপনার প্রপার ডাক্তারের কাছে গিয়ে যাতে আপনি এবং বাচ্চা অনাগত বাচ্চা দুজনই সুস্থ থাকে। এখানে আমি আরেকটা জিনিস এড করতে চাবো। সেটা হচ্ছে বিশেষ করে যেহেতু প্রেগন্যান্সির ব্যাপারটা এখানে আসলোই, তো প্রেগন্যান্সির সাথে যেহেতু আমি এমন একটা কন্ডিশনের কথা বললাম যে প্রি এক্সিস্টিং এনিমিয়ার সাথে প্রেগন্যান্সি। তো এই ধরনের কন্ডিশনে কিন্তু অবশ্যই থ্যালাসেমিয়া জিনিসটা আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে। যদি ইন কেস যিনি প্রেগন্যান্ট হয়েছেন অর্থাৎ ফিমেল যিনি, উনি যদি অলরেডি থ্যালাসেমিয়ার একজন বাহক বা ক্যারিয়ার অর্থাৎ ট্রেট যদি হয়ে থাকেন, এবং তার হাসব্যান্ড যিনি উনি ট্রেট হোক বা না হোক বা উনিও যদি ট্রেট হয় এবং কোনো কারণে যদি ওনার অ্যাক্সিডেন্টাল কনসিভও যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই সেটা একজন হেমাটোলজিস্টের তত্ত্বাবধানে এই বাচ্চাটার পরবর্তী ফলো আপ গুলো প্লাস পেশেন্টের ফলো আপটা কিন্তু করে যেতে হবে। কারণ এই সমস্ত পেশেন্ট এটা কিন্তু একটা মানে যার বাচ্চা ওর জন্য কিন্তু এটা একটা সোশ্যাল বার্ডেন কিন্তু। কারণ একটা থ্যালাসেমিয়া বেবি যখন আহ মানে জন্ম হয়, ওই বেবি হচ্ছে তার ওই বেবিটার আপব্রিঙ্গিং থেকে শুরু করে তার চিকিৎসা প্লাস ব্লাড ট্রান্সফিউশন এবং এদের লাইফ এক্সপেক্টেন্সিও অনেক কম থাকে এবং এটা একটা ফ্যামিলির জন্য অনেকখানি বার্ডেন। কাজে একজন থ্যালাসেমিয়া বিশেষ করে ট্রেটেড যারা থাকবে, আর থ্যালাসেমিয়া মেজরও যদি হয়, ওরাও যদি কখনো কনসেপ্ট করে ফেলে, তাহলে যে জিনিসগুলো করতে হবে সেটা হচ্ছে একজন হেমাটোলজিস্টের তত্ত্বাবধানে থেকে আপনার যে অনাগত সন্তান তার ফলো আপটা কিন্তু তাদেরকে দিয়ে করতে হবে। আজকাল দিনে কিন্তু প্রচুর ক্রোনিয়নিক ভিলাস স্যাম্পলিং থেকে শুরু করে অ্যামনিওসেন্টেসিস অনেক কিছু করে আপনার সেই বাচ্চাটাও কি থ্যালাসেমিয়ার বাহক বা সেই বাচ্চাটাও থ্যালাসেমিয়া মেজর হবে কিনা সেটা কিন্তু আপনি জন্মের আগেই ডিটেক্ট করতে পারবেন। এবং সেই ক্ষেত্রে আপনাকে মেডিকেল টার্মিনেশন করবেন নাকি বাচ্চাকে রাখবেন, সেটার ডিসিশনও কিন্তু ফ্যামিলি থেকে নিতে পারবেন। কাজে একটা বাচ্চা জন্ম হয়ে যাওয়া থেকে যদি আপনি আগে থেকে জিনিসগুলো জানতে পারেন, তাহলে সেটা আপনার মেন্টাল প্লাস আপনার সব দিক থেকে সেটা একটা এক্সট্রা মানে বেনিফিট দিবে বলেই আমি মনে করি। তাই যে সমস্ত মহিলা অলরেডি এনিমিক অর্থাৎ যারা অলরেডি থ্যালাসেমিয়া আ নিয়ে যারা আছেন বা এটা সেটা মাদার হোক বা ফাদার হোক, তাহলে অবশ্যই তাদের আমি ১ম এই বললাম যে এই ধরনের ক্যারিয়ার যারা, ট্রেড যারা যাতে অবশ্যই হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস এর ক্ষেত্রে তাদের পার্টনারেরও এ ধরনের ট্রেড বা অন্য ওই ধরনের কন্ডিশন আছে কিনা সেটা দেখে নিলে সেটা তাদের বাচ্চাদের জন্য সেটা ভালো। আর যদি হঠাৎ করে কারো অ্যাক্সিডেন্টাল কনসিভ হয়েও যায় বা কেউ যদি নাও জেনে থাকেন, কিন্তু দেখা যাচ্ছে যে পেশেন্ট সেটা থ্যালাসেমিয়া মেজরের পেশেন্ট হয়ে বাচ্চাটা জন্মালো, তাহলে সেটা হচ্ছে অবশ্যই একটা মানে কি বলবো একটা গ্রেটফুল সিচুয়েশন ফর দ্য সোশিও ইকোনমিক কন্ডিশন। তো সেই কারণে আমাদেরকে এই জিনিসগুলো একজন প্রেগন্যান্ট মহিলা, ফ্যামিলি প্লাস তার হাসব্যান্ড এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এরপরে কিন্তু আমি চলে যাবো প্রতিরোধ নিয়ে।
ইনডিউস করার জন্য আসলে আমাদের লাইফস্টাইল বা ডায়েট কিরকম হওয়া উচিত? যাতে এই সিচুয়েশনটা আম কি সবক্ষেত্রে হয়তো সম্ভব না, যেহেতু আপনি বললেন যে অ্যানিমেশনের সময় আপনার এমন না যে ডায়েটের জন্য ইন জেনারেল আমরা কি লাইফস্টাইল এন্ড ডায়েটে থাকতে পারি? লাইফ স্টাইল যদি চিন্তা করতে হয় তাহলে অবশ্যই বলবো যে এখানে পার্সোনাল হাইজিন যেটা আপনাকে মেনটেন করতে হবে। পার্সোনাল হাইজিন যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার ওয়ার্ম ইনফেস্টেশনের সম্ভাবনা অনেক কমে যাবে। আর ওয়ার্ম ইনফেস্টেশনের সম্ভাবনা যদি কমে যায় তাহলে আয়রন ডিফিসিয়েন্সি হওয়ার চান্সও কিন্তু অনেকাংশে কমে যায়। কারণ আমাদের যে সোশিও ইকোনমিক কন্ডিশন প্লাস ডেভেলপিং কান্ট্রি গুলোতে দেখা যায় যে পেশেন্ট পার্সোনাল হাইজিন আসলে মেনটেন করে না। তারপরে এরা টাইমে টাইমে যে একটা কৃমিনাশক ওষুধ খাওয়া উচিত, বাচ্চাদেরকে স্কুলেতেও প্রায় খাওয়ায়। আর বড় যারা তারাও বাসায় সাধারণত ৩ মাস ৬ মাস পরে যে কৃমিনাশক ওষুধ খেতে হবে এই ধরনের জিনিসটা অনেকে জানেন না বা জানলেও জিনিসটাকে ওরকম আমলে নেন না। তো তাদেরকে অবশ্যই বলব যে কৃমিনাশক ওষুধ খাবেন। আপনারা হেলথি লাইফস্টাইল মেইনটেইন করবেন, পার্সোনাল হাইজিন মেইনটেইন করবেন, হাতের নখ ছোট রাখবেন। তারপরে হচ্ছে ডিফিকেশন করার পরে অর্থাৎ আপনি পায়খানা করার পরে ঠিক মতন হাত সাবান দিয়ে ধোবেন। পা ধোবেন পরিষ্কার করে, পায়ে স্যান্ডেল ইউজ করবেন। বিশেষ করে গ্রামে-গঞ্জে যারা ওই ধরনের স্যানিটারি ল্যাট্রিন যারা ইউজ করেন না, তারা পায়ে স্যান্ডেল ইউজ করবেন যাতে করে হুকওয়ার্ম ইনফেস্টেশন আপনাদের না হয়। এই ধরনের জিনিসগুলো আপনারা মেইনটেইন করবেন। হেলথি ডায়েট খাবেন। শাকসবজি, কাঁচা ফলমূল যাই খান ভালো করে ধুয়ে পরিষ্কার করে খাবেন। খাওয়া-দাওয়া পরিষ্কার রাখবেন। যেখানে রান্না করছেন সেগুলো জিনিস খাবেন। বিশুদ্ধ পানি খাবেন। তারপরে যেটা বলবো যে বিশেষ করে আয়রন কন্টেইনিং ফুড যেগুলো বিশেষ করে গ্রিন লিফি ভেজিটেবলস থেকে শুরু করে পোল্ট্রি, ফিট, মিট, এগ, এগ হোয়াইট, এগ হোয়াইট নয়, এগ ইয়েলো পোরশন অফ দ্যা এগ যেটা অর্থাৎ ডিমের কুসুম যেটা এগুলো কিন্তু প্রচুর পরিমাণে আয়রন কন্টেইনিং ফুডস। তারপরে হচ্ছে আয়রন কন্টেইনিং এর মধ্যে যে গ্রিন লিফি সবুজ শাকসবজি যেগুলো এগুলো, তারপর হচ্ছে কলিজা যেটা, এগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে। এই ধরনের ডায়েট গুলো আপনারা খাওয়ার চেষ্টা করবেন। তবে আমি সাথে, সাথে আরেকটা কথা বলব যে আপনি যদি ইন কেস থ্যালাসেমিয়ার পেশেন্ট হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু আয়রন কন্টেইনিং ফুডস কিন্তু আপনার জন্য আরো ডেঞ্জারাস হবে। তো যার কারণে আপনার আন্ডারলাইং অ্যানিমিয়ার কারণ না জেনে আপনি যদি শুধু আয়রনই খেতে থাকেন আপনার দেখা যাবে ইন কেস যদি আপনার থ্যালাসেমিয়া থেকে থাকে এবং আপনি যদি না জানেন বা জেনেও যদি খেতে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার আয়রন ওভারলোড এর মতন একেবারে লাইফ থ্রেটেনিং কন্ডিশন হবে। যেখানে আপনার আহ মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এমন কোনো অর্গান নাই যেখানে আয়রন ওভারলোডের ফিচার গুলো আসবে না। সেটা লিভার থেকে শুরু করে পিটুইটারি গ্ল্যান্ড থেকে শুরু করে আপনার এন্ডোক্রাইন প্রবলেম থেকে শুরু করে আপনার ইভেন আর্থ্রাইটিস, আর্থ্রোপ্যাথি এই ধরনের কন্ডিশন গুলো আপনার হবে। তো যার কারণে আপনি অবশ্যই আপনার এনিমিয়া যদি থেকে থাকে তাহলে সেই কারণটা জেনে বা আপনার থ্যালাসেমিয়া নাই এই ধরনের কন্ডিশন জেনেই কিন্তু আয়রন জাতীয় খাবারগুলো খাবেন। নইলে আয়রন ওভারলোড হওয়ার চান্স কিন্তু আপনার অনেক বেশি থাকবে। আর যারা স্ট্রিক্ট ভেজিটেরিয়ান অনেকেই আছে। সাধারণত স্ট্রিক্ট ভেজিটেরিয়ান যারা তারা ভিটামিন B12 ডেফিসিয়েন্সিতে ভুগে থাকেন। অনেক এল্ডারলি মহিলারা যারা থাকে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে তারা ওই অ্যানিমাল প্রোটিনটা এভয়েড করে চলেন। তাদেরকে বলব যে এই ধরনের কন্ডিশনে যদি কোন ধরনের সোশ্যাল বা রিলিজিয়াস নর্ম যদি আপনাদের থেকে থাকে তাহলে সেটাকে utmost রেসপেক্ট করেই আপনার ফিজিক্যাল কন্ডিশন এর কথা চিন্তা করে যদি আপনার সেটা দরকার হয় তাহলে সেটা অবশ্যই আপনাকে খেতে হবে। প্লাস সেটার চিকিৎসা যেটা সেটা নিতে হবে। আর প্রেগন্যান্সিতে যারা বলবো যে যারা ফার্স্ট প্রেগন্যান্ট হবেন বা যাদের অলরেডি প্রেগন্যান্সির আগেই অ্যানিমিয়া আছে তারা অবশ্যই একজন ডাক্তারের বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে সেভাবে অ্যানিমিয়াটা ম্যানেজ করার চেষ্টা করবেন। এই ধরনের লাইফস্টাইল আর যারা বিভিন্ন ধরনের ক্রনিক কন্ডিশনে যারা ভুগছেন, তো সেই শেষে সিকেডি হোক, সিএলডি হোক বা বিভিন্ন অটোইমিউন ডিজিজ, আর্থ্রাইটিস যেটাই হোক না কেন, এটার জন্য সবসময় ওষুধ NSAIDs থেকে শুরু করে আপনাদের যে ওষুধগুলো, কারণ বিভিন্ন ধরনের ড্রাগ ইনডিউসড অ্যানিমিয়াও কিন্তু হয়ে থাকে। কাজেই এই জিনিসগুলো সেটা হয়তো আপনাদের পক্ষে জানা সম্ভব না, কিন্তু আপনাদের সচেতনতার কারণে আপনারা যদি সেই ধরনের ডাক্তার দেখান, অর্থাৎ আপনি যদি একজন আ ব বিশেষজ্ঞ ডাক্তার দেখান তাহলে তিনিই আপনাকে সেটা গাইডলাইন ঠিক করে দিবেন যে আপনার কিভাবে লাইফস্টাইল প্লাস ডায়েট যেটা যে অ্যানিমিয়ার কন্ডিশন অনুসারে অর্থাৎ আন্ডারলাইং রিজন চিন্তা করে আপনাকে সেভাবে ডায়েট প্লাস লাইফস্টাইল এর গাইডলাইনটা উনি দিতে পারবেন। চমৎকার একটা আপনি গাইডলাইন দিয়ে দিয়েছেন এবং আপনি আমি লাস্ট আপনাকে রিকোয়েস্ট করবো, আমি প্রায় শেষ প্রান্তে চলে এসেছিলাম। আমি লাস্ট আপনাকে রিকোয়েস্ট করবো আমাদের যারা দেখছেন এবং যারা রোগী আছেন তাদের জন্য আপনার যদি ৩টা অ্যাডভাইস দিতে হয়, আপনার টপ 3 অ্যাডভাইস কি? অ্যাডভাইস যেটা বলব সেটা হচ্ছে আসলে যেটা বলব যে অ্যানিমিয়াকে কখনোই একটা ডিজিজ চিন্তা করবেন না। অ্যানিমিয়া হচ্ছে যে বিভিন্ন ধরনের ডিজিজের একটা জাস্ট ইনিশিয়াল প্রেজেন্টেশন।
কাজে আপনি যখনই আমি যে কথাগুলো বললাম যে অ্যানিমিয়ার যে সমস্ত সিম্পটমস বা আপনি যদি অলরেডি অ্যানিমিক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি সেটাকে যাতে আপনার অ্যানিমিয়ার অ্যাকচুয়াল কারণটা যাতে ডায়াগনোসিস হয়, সেটার জন্য আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তার, একজন সবচেয়ে ভালো যদি একজন রক্তরোগ বিশেষজ্ঞ মানে যাদেরকে আমরা হেমাটোলজিস্ট বলি, এই ধরনের একজন হেমাটোলজিস্টের শরণাপন্ন হবেন, যাতে করে আপনার অ্যাকচুয়াল অ্যানিমিয়ার কারণ যেটা সেটা ডায়াগনোসিস হয়। আর যেটা এখানে বিভিন্ন আপনিও যেটা বললেন যে ২ জন লোকের অ্যানিমিয়া থাকতেই পারে, ২ জন। তো কখনোই আপনি চিন্তা করবেন না যে তার যে অ্যানিমিয়াটা হয়েছে সেই অ্যানিমিয়ার কারণ কিন্তু আপনারও। বা তার ট্রান্সফিউশন লাগছে, আপনারও ট্রান্সফিউশন লাগবে এমন নাও হতে পারে। কাজেই য যে যখন যেকোনোভাবে কোনো ধরনের বাইরের কারো কথা শুনে বা অন্য ধরনের কোনো কিছুতে ইনফ্লুয়েন্স হয়ে জাস্ট অ্যানিমিক আপনি ব্লাড ট্রান্সফিউশন দিয়ে দিলেন। এ ধরনের কাজটা কখনোই করবেন না। আর সাথে যেটা বলব, যেটা আমি ১ম এই বললাম যে, আপনাকে যেটা করতে হবে আপনি যদি অ্যানিমিক হন, তাহলে অবশ্যই অ্যানিমিয়ার কারণ ডিটেক্ট করে চিকিৎসা করান। চিকিৎসা করালেই আপনার যে অ্যানিমিয়া আন্ডারলাইং আছে, আশা করি সেটা থেকে সেটা আপনি কিওর করতে পারবেন এবং ভবিষ্যতে যাতে জিনিসটা আর আপনার না হয় সেটা সম্পর্কে আপনি নিজেও জানতে পারবেন, সবাইকে জানাতেও পারবেন। অসংখ্য ধন্যবাদ। সুন্দরভাবে আপনি লাস্টে একটা গাইডলাইন বক্তব্য দিলেন। আসলে আমাদের এই আলোচনাগুলোর একটাই উদ্দেশ্য যে আপনি এখানে হয়তো আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করি, অনেক মেডিকেল জার্নি নিয়ে কথা বলি। কিছু হয়তো আমাদের কাজে লাগবে না। বাট ওভারঅল কিছু টেক অ্যাওয়ে যদি আমরা নিয়ে যেতে পারি যে আসলে অ্যানিমিয়াটা আসলে কি? যে এটা একটা সিম্পটম, এটা মেইন রোগটা না। কি লক্ষণ? কি দেখলে আমি ডাক্তারের কাছে যাবো? এই যে আন্ডারস্ট্যান্ডিং যে অনেক কারণে হতে পারে আমার অ্যাকচুয়ালি গিয়ে ডায়াগনোসিসটা করা উচিত। এটাকে কেয়ারলেস ভাবে জিনিস হ্যান্ডেল করা উচিত না। এবং অ্যাজ আ হোল প্রতিরোধ করার জন্য আমাদের সুস্থ থাকার জন্য প্রোঅ্যাক্টিভ ভাবে আমি কি করতে পারি যে আমি সুস্থ থাকবো। এই জিনিসগুলোই আসলে আমরা মেসেজগুলো আপনাদেরকে দিতে চাই যাতে আপনি আপনি আপনার ফ্যামিলি আপনি সবাইকে নিয়ে আপনারা সুস্থ থাকতে পারেন। আসলে ডাক্তারের পক্ষ থেকে শুধু না, একটা মানুষ হিসেবে এটাই আমার চাওয়া। কারণ কাউকে আসলে অসুস্থ হতে দেখলে কারোর ভালো লাগে না। আমি সিউর আপনাদের কাছে যে এত রোগী আসে মানে কেউ সুস্থ হলে আপনারা অনেক ভালো ফিল করেন। মানে অসুস্থ দেখতে আসলে কাউকেই ভালো লাগে না। আসলে আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করলাম যে এই সেশনটাতে যে অ্যানিমিয়া সম্পর্কে, যে অ্যানিমিয়াটার কারণ প্লাস এটার ওভারঅল যে ম্যানেজমেন্টের যেটা ব্যাপার, সেটা আমি বলব যে জানি না আপনাদের কাছে জিনিসটা কতখানি ফ্রুটফুল। তবে আমি অবশ্যই এটা আপনাদেরকে বলব যারা আজকে এটা শুনলেন যে আপনার যদি অলরেডি অ্যানিমিয়া বা অ্যানিমিয়ার কোনো পেশেন্ট বা থ্যালাসেমিয়া এ ধরনের কোনো কন্ডিশন সে যে ধরনের হোক না কেন, যদি আপনি অ্যানিমিক পেশেন্ট হয়ে থাকেন এবং সেটার প্রপার ইভ্যালুয়েশন যদি আপনার হয় তাহলে সেটা আপনার জন্য ভালো। আর যদি ইভ্যালুয়েশন না হয় ভবিষ্যতে যাতে আপনার কোনো ধরনের আ অন্য কোনো ধরনের ডিভাস্টেটিং কোনো কন্ডিশন যেন অ্যানিমিয়া থেকে অ্যারাইজ না করে, তাহলে সে কারণে আপনি অবশ্যই একজন স্পেশালিস্ট ডাক্তার, একজন হেমাটোলজিস্ট বা একজন ভালো মেডিসিন স্পেশালিস্ট এর পরামর্শ নেন। তাহলে দেখা যাবে যে অ্যানিমিয়ার যে সমস্ত যে কন্ডিশন অ্যানিমিয়ার কারণে যে ফিজিক্যাল প্রবলেম গুলো হয়, যে ধরনের আ ড্রিডফুল সিচুয়েশন গুলো অ্যারাইজ অ্যানিমিক হার্ট ফেইলিউর থেকে শুরু করে লাইফ থ্রেটেনিং কন্ডিশন গুলো হতে পারে সেগুলো আপনি এড়াতে পারবেন। তাই আমি আশা করব যে আপনারা এই সমস্ত ব্যাপারে সচেতন হবেন। প্লাস আপনাদের পার্সোনাল হাইজিন বিশেষ করে আমাদের দেশে যেহেতু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া খুব কমন, প্রেগন্যান্সিতে অ্যানিমিয়া কমন। কাজে যারা বাচ্চাদের অ্যানিমিয়া কমন। এই বিভিন্ন ধরনের ওয়ার্ম ইনফেস্টেশন থেকে শুরু করা অর্থাৎ আয়রন ডেফিসিয়েন্সি, ওভারঅল আয়রন ডেফিসিয়েন্সি যেহেতু কমন। কাজে আপনারা হেলথি লাইফস্টাইল যেটা সেটা মেইনটেইন করার চেষ্টা করবেন। সময়ে কৃমিনাশক ওষুধ খাবেন। আর যখনই ইচ্ছে তখনই ব্লাড ট্রান্সফিউশন করে ফেলবেন না কারো কথা শুনে। অবশ্যই অ্যানিমিয়া যেটা সেটা আন্ডারলাইং কারণ দেখে তারপরেই যা করার তা করবেন। তো আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ডক্টর নাবিলা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবার আপনার মূল্যবান সময় দিয়েছেন। আপনি আগেও আমাদেরকে সময় দিয়েছেন এবং আমরা জানি আপনারা কত ব্যস্ত থাকেন। তারপরেও সময় করে সবার জন্য এই টাইমটা বের করে দিয়েছেন যাতে আপনি সবার কাছে কিছু ইনফরমেশন পৌঁছে দিতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা দেখছেন এতক্ষণ ধৈর্য ধরে আমাদের কথা শুনছেন, দেখার জন্য ধন্যবাদ জানাবোই। বাট একবারও যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের আসলে এই অ্যারেঞ্জমেন্টটা সফল হবে এটা আমি মনে করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ